জি স্যার। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডস, তাই তো? হুম। তো আমরা সরাসরি শুরু করি, আর সময় নষ্ট না করি। তাহলে আমরা গতদিন 9 পর্যন্ত পড়েছিলাম। জি স্যার, 9 পর্যন্ত পড়েছি। আচ্ছা, দেখি আজকে মোটামুটি একটু ছোটোখাটো এগুলো আছে, যেগুলো যেগুলো পারি আমরা এবার। মোটামুটি মেইন আলোচনা আমাদের অনেকখানি হয়ে গেছে, এখন এগুলোরই একটু ডিসকাশন লেভেল চলবে। আমরা একটু এখান থেকে এখন আবার একটু ছেড়ে ছেড়ে পড়তে পারবো, দেখি আজকে আমরা কতদূর শেষ করতে পারি। তাহলে আমরা পড়লাম যে কবি বা আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী করছেন, তার যে ফার্স্ট ভলিউমের যে পয়েমগুলো আছে সেই পয়েমগুলো নিয়ে একটা প্রিফেস আমাদেরকে দিচ্ছেন, তাই তো? আর এই প্রিফেসে তিনি বিশেষ করে বলার চেষ্টা করছেন যে কেন তিনি কমন লাইফ থেকে ইনসিডেন্ট, ল্যাঙ্গুয়েজ, ইভেন্টস এগুলো গ্রহণ করেছেন, তাই তো? এবং তার উদ্দেশ্য কী ছিল, এবং তিনি তার রাইটিংয়ের ভিতরে কি কি বিষয়গুলো বাদ দিয়েছেন। সবচেয়ে একটা ফিগার অফ স্পিচের কথা বলা হয়েছে, যেটা তিনি বাদ দিয়েছেন, কোনটা বলো তো? পার্সনিফিকেশন। হ্যাঁ, পার্সনিফিকেশন অফ অ্যাবস্ট্রাক্ট, তাই তো? অ্যাবস্ট্রাক্ট জিনিসের পার্সনিফিকেশনটা তিনি বাদ দিয়েছেন তার যুক্তির মতে, যে আমরা প্র্যাকটিক্যাল লাইফে কখনো আমরা পার্সনিফিকেশন কিন্তু ব্যবহার করি না জেনারেলি। হ্যাঁ, সেটা খুব রেয়ার কেসে ব্যবহার করা হয়, কিন্তু রেগুলারলি কিন্তু কবিরা এটাকে ব্যাপক পরিমাণে ব্যবহার করেন, এইটা বলা হচ্ছে। তাই এছাড়াও তিনি অনেক ফ্রেজ, অনেক ফিগার স্পিচ রয়েছেন যেগুলো তিনি এড়িয়ে গেছেন। তিনি বলছেন কি এগুলো আগের পয়েন্ট থেকে পরবর্তী পয়েন্ট এভাবে বংশ পরম্পরায় চলে এসেছে, কিন্তু তিনি এগুলোকে এখন ব্রেক করতে চাচ্ছেন, এগুলোকে তিনি এখন ভাঙতে চাচ্ছেন। ওকে, তারপর তিনি কি বলছেন দেখো, যে ইফ ইন আ পোয়েম দেয়ার শুড বি ফাউন্ড আ সিরিজ অফ লাইন্স অর ইভেন আ সিঙ্গেল লাইন in which the language, though naturally arranged and according to the strict laws of meter, does not differ from that of prose, there is a numerous class of critics। তাই বলছে দেখো, যে কবিতা পড়তে গিয়ে যদি আমরা এমন কোনো লাইন পেয়ে থাকি, সেটা একটা লাইন হলেও যে লাইনগুলোকে অ্যারেঞ্জ করতে গিয়ে, বিশেষ করে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রিক্ট লজ অফ মিটার, ডাজ নট ডিফার ফ্রম দ্যাট অফ প্রোজ। এখন কবিতার ভিতরে যদি এমন কোনো লাইন ইউজ করা হয় যেগুলো অনেকটা প্রোজের মতোই, প্রোজের থেকে ডিফার করে না, তখন সবাই কি এটাকে কবিতা বলতে পারবে? বলবে না, এগুলোকে প্রোজ বলবে সবাই, বলো তো? যে কবিতাতে এমন কোনো লাইন যদি ইউজ করা হয় যেটা অনেকটা প্রোজের মতো, তাই তো? যেটা অনেকটা প্রোজের মতো, তখন কি কি হবে? অসংখ্য ক্লাসিক, অনেক অনেক ক্রিটিক তৈরি হয়ে যাবে, অনেক ক্রিটিক তৈরি হয়ে যাবে। তারা এসে কি করবে? হোয়েন দে স্টাম্বল আপন দিস প্রোজেইজম অ্যাজ দে কল দেম, ইমাজিন দ্যাট দে হ্যাভ মেড আ নোটেবল ডিসকভারি। হ্যাঁ, তখন তারা করবে কি, কবিতার ভিতরে যদি কখনো প্রোজেইক কোনো লাইন পেয়ে যায়, তারা এমন ভাব করবে যেন বিশাল কিছু তারা আবিষ্কার করে ফেলেছে। হ্যাঁ, তারা যেন বিশাল কিছু আবিষ্কার করে ফেলেছে। কি? হুম, তারা বিশাল কিছু আবিষ্কার করে ফেলেছে এবং সেটা নিয়ে তারা খুব অহংকার করবে। দেখো, এক্সাল্ট ওভার দ্য পয়েট, এবং যে কবিতার মানে যে কবির কবিতা থেকে ওই লাইনটা পাবে তার উপরে তারা এমনভাবে চড়াও হবে, দেখো, অ্যাজ ওভার আ ম্যান ইগনোরেন্ট অফ হিজ ওন প্রফেশন। মনে হবে যেন এই কবি যেন কবিতা সম্পর্কে কিছু বুঝেই না। হ্যাঁ, দেখো, তাহলে একটা লাইন দিয়ে বোঝালেন এখান থেকে, যে এরকম কোনো কবিতার ভিতরে যদি কোনো প্রোজের মতো কোনো লাইন পাওয়া যায়, তাহলে অসংখ্য ক্রিটিক তৈরি হয়ে যাবে, যে ক্রিটিকরা কি প্রশংসা করবে না ক্রিটিসাইজ করবে এটা নিয়ে? ক্রিটিসাইজ করবে। ক্রিটিসাইজ করবে ওই পয়েন্টের উপর। এক্সাল্ট ওভার দ্য পয়েন্ট অ্যাজ ওভার আ ম্যান, ঠিক ওই রকম মানুষের মতো। হ্যাঁ, ইগনোরেন্ট অফ হিজ ওন প্রফেশন, কোনো মানুষ যেমন তার প্রফেশন সম্পর্কে ইগনোরেন্ট হলে আমরা তাকে যেমন বলি, আরে তুমি কি ডাক্তার নাকি, ডাক্তারে কিচ্ছু বোঝো না, এরকম করে যেমন বলি, তেমনি পয়েটের কাছে এসে এরকম করে বলবে, এই তুমি কি কবি নাকি, তুমি পোয়েট্রির ল্যাঙ্গুয়েজ ইউজ না করে তুমি প্রোজের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছো, এরকম করে বাগাড়ম্বর শুরু করে দিবে অনেক ক্রিটিক এসে। সুতরাং নাও দিস মেন উড ইস্টাবলিশ আ ক্যানন অফ ক্রিটিসিজম হুইচ দ্য রিডার উইল কনক্লুড হি মাস্ট আটারলি রিজেক্ট ইফ ইউ উইশ টু প্লিজড উইথ দিস ভলিউমস। অতএব কবি বলতেছে, আমার এই কবিতা পড়েও এইরকম মানুষগুলো ক্যানন অফ ক্রিটিসিজম ইস্টাবলিশ করে ফেলবে, মানে অসংখ্য ক্রিটিসিজম তারা করবে। হুইজ দ্য রিডার কি করবে? হুইজ দ্য রিডার ইফ ইউ উইশেস টু বি প্লিজড উইথ দিস ভলিউম, সেই রিডারেরাও উইল কনক্লুড হি মাস্ট আটারলি রিজেক্ট। হ্যাঁ, যে আমার এই প্রিফেসটা পড়ার পর
ওই রিডারেরাও হয়তোবা রিজেক্ট করতে পারবে, যে ক্রিটিক্সরা যাই বলুক মানে রিডারেরা ওইটাকে মনোযোগ দিবে না, কারণ আমি তাদেরকে আগে থেকেই যেহেতু এই বিষয়টা বলে রাখছি এবং তারা অলরেডি আমার এই ভলিউমের কবিতাগুলো পড়ে প্লিজড হয়েছে। যদি তারা প্লিজড হয়ে যায় তাহলে ওই ক্রিটিসিজমের কিছু যাই আসে না আমার। হ্যাঁ, অ্যান্ড ইট উড বি আ মোস্ট ইজি টাস্ক টু প্রুভ হিম দ্যাট নট অনলি দ্য ল্যাঙ্গুয়েজ অফ আ লার্জ পোর্শন অফ এভরি গুড পোয়েম, বলতে শুধু এই এভরি গুড পোয়েমের ল্যাঙ্গুয়েজই না, ইভেন মোস্ট অফ দ্য এলিভেটেড ক্যারেক্টার মাস্ট নেসেসারিলি এক্সেপ্ট উইথ রেফারেন্স টু দ্য মিটার ইন নো রেসপেক্ট ডিফার ফ্রম দ্যাট অফ গুড প্রোজ। অতএব কবির মতে যে ইট উড বি আ মোস্ট ইজি টাস্ক টু প্রুভ হিম, তখন ওই ক্রিটিকের কাছে বা ওই রিডারটা তখন এটুকু প্রুভ করতে পারবে যে যত ভালো পয়েমই হোক না কেন, ঠিক আছে, শুধু বলছে ইভেন অফ দ্য মোস্ট এলিভেটেড ক্যারেক্টার, এমনকি পয়েমের খুবই ভালো যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোও সহ, শুধুমাত্র এক্সেপ্ট উইথ রেফারেন্স টু মিটার, শুধু মিটার বাদে। প্রোজের সাথে পোয়েট্রির তেমন কোনো পার্থক্য নেই, শুধু মিটার বাদে, ঠিক আছে তো। তাই বলছে যে আমি প্রিফেসটা যে লিখতেছি, প্রিফেসটা পড়ার পর আমার রিডার এটুকু অন্তত বুঝতে পারবে যে শুধু মিটার বাদে পোয়েট্রির আর কোনো ফিচার প্রোজের সাথে ডিফার করে না। তার মানে কি, প্রোজ এবং পোয়েট্রির ফিচার প্রায় কি ভিন্ন না একই? একই। শুধু ভিন্নতাটা কোন জায়গায়? মিটারের ক্ষেত্রে। হ্যাঁ, শুধু প্রোজে কোনো মিটার থাকে না, পোয়েট্রিতে থাকে। তাহলে বাট লাইকওয়াইজ দ্যাট সাম অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্টস অফ দ্য পোয়েম উইল বি ফাউন্ড টু বি স্ট্রিক্টলি ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রোজ হোয়েন প্রোজ ইজ ওয়েল রিটেন। হ্যাঁ, তাই বলছে যে আবার প্রোজ যদি ভালো মতো লেখা হয় না, তা পোয়েট্রির কিছু কিছু পার্ট আমরা আবার প্রোজের ভিতরেও পেতে পারি। তাই বলছে লাইকওয়াইজ দ্যাট সাম অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দ্য পোয়েম উইল বি ফাউন্ড। তাহলে পোয়েমের পার্টও আমরা পেতে পারি কিসের ভিতরে? প্রোজের ভিতরে, ওই প্রোজের ল্যাঙ্গুয়েজের ভিতরে। অতএব প্রোজের ল্যাঙ্গুয়েজের ভিতরে আমরা পোয়েট্রির যদি আঁচ পাই, তাহলে নিশ্চয়ই পোয়েট্রির ভিতরে আমরা প্রোজের আঁচও পেতে পারি। তো সমস্যা কিসের? দ্য ট্রুথ অফ দিস অ্যাসারশন মাইট বি ডেমনস্ট্রেটেড বাই ইনিমারেবল প্যাসেজেস ফ্রম অল দ্য পোয়েটিক রাইটিংস ইভেন অফ মিল্টন হিমসেলফ। বলছে এমনকি মিল্টনেরও রাইটিং থেকেও আমরা পোয়েট্রি এবং প্রোজের একটা মিশ্রণ পাবো। টু ইলাস্ট্রেট দ্য সাবজেক্ট ইন জেনারেল আই উইল হিয়ার অ্যাডিউস আ শর্ট কম্পোজিশন অফ গ্রে। এই যেখানে গ্রের একটা জিনিস দিয়েছে, একটা রাইটিং, সেখানে কিছু ব্যাপার দেওয়া হয়েছে, যেখানে তিনি বলতে চাচ্ছেন কি যে মেট্রিক্যাল ব্যাপারটা থেকেও এই লাইনগুলো যেহেতু অনেক বড় বড়, হ্যাঁ, অতএব এখানে প্রোজেইক একটা স্টাইল আছে বলে তিনি মনে করছেন। তো যাই হোক, এখান থেকে আমরা একটু এড়িয়ে গেলাম। এবার আমরা তাহলে কি দাঁড়ালো, এখানে তিনি যেটা বলতে চাইলেন সেটা হলো কি যে প্রোজ এবং পোয়েট্রির ল্যাঙ্গুয়েজের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই, তাই তো? এখানে সেটা বলবো, দেখো, ইট উইল ইজিলি বি পারসিভ দ্যাট দ্য অনলি পার্ট অফ দিস সনেট হুইচ ইজ অফ এনি ভ্যালু ইজ দ্য লাইন্স প্রিন্টেড ইন ইটালিক। দেখো এই যে এখানে বলছে যে এই যে পুরো যে এত বড় যে আমরা সনেটটা লিখেছি এখান থেকে শুরু করে, এটা একটা পুরোটা সনেট। এই সনেটের ভিতরে শুধুমাত্র ইটালিক যে লাইনগুলো আছে সেই লাইনগুলো বাদে আর কোনো লাইনই খুব একটা গুরুত্বপূর্ণ না। বলছে দেখো, হ্যাঁ, তাই বলছে অনলি পার্ট অফ দিস সনেট হুইচ ইজ অফ দ্য এনি ভ্যালু ইজ দ্য লাইন্স প্রিন্টেড ইন ইটালিক। তাহলে ইটালিকের যে লাইনগুলো দেওয়া আছে শুধু সেগুলো একটু ভ্যালু করে, বাকিগুলোর ভিতরে তেমন কোনো ভ্যালু নেই। ইট ইজ ইকুয়ালি অবভিয়াস দ্যাট এক্সেপ্ট ইন রাইম অ্যান্ড ইন দ্য ইউজ অফ সিঙ্গেল ওয়ার্ড ফ্রুটলেস অ্যান্ড ফ্রুটলেসলি, ফ্রুটলেস ফর ফ্রুটলেসলি হুইচ ইজ সো ফার আ ডিফেক্ট, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দিস লাইন ডাজ নট রেসপেক্ট ডিফার, মানে ডাজ ইন নো রেসপেক্ট ডিফার ফ্রম দ্যাট অফ প্রোজ। তার মানে এই লাইনগুলোকে যদি আমরা এরকমভাবে না লিখে যদি প্রোজের মতো করে সাজিয়ে লিখতাম তাহলে খুব একটা ভিন্নতা পাওয়া যেত না। শুধু আমরা এখানে একটা কী কাজ করেছি, এখানে আমরা একটু মিটারের ব্যাপারটা দেওয়ার চেষ্টা করেছি। তাছাড়া প্রোজ এবং পোয়েট্রির লাইনের ভিতরে খুব একটা পার্থক্য নেই। কারণ যদি আমরা এই সেন্টেন্সটা যদি একটু পড়ার চেষ্টা করি, দেখো এখান থেকে দেখা যাবে আমরা কি করব, যে কমা টমা দিয়ে ওই সেন্টেন্সটাকে আমরা বড় করে ফেলতে পারবো। তার মানে এখানে তিনি এটাই বলতে চাইলেন যে একটা সনেটের মতো একটা কবিতাতে সেখানেও আমরা প্রোজেইক স্টাইল পাচ্ছি। অতএব প্রোজের ব্যাপারটা থাকতেই পারে। তাই কোনো কবিতায় যদি কোনো একটা প্রোজ লাইন পায় তাহলে ক্রিটিক্সদের এত ক্রিটিসিজম করার কি কোনো দরকার আছে, বা এত হইচই করার কি দরকার আছে বলো কবির মতে? না, হ্যাঁ, কোনো দরকার নেই। অতএব এটা মেনে নিতে হবে। এরপর কি বলছে, বাই দ্য ফরগোয়িং কোটেশন, যেটা আমি আগে কোটেশন দিই, ইট হ্যাজ বিন শোন দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রোজ মে ইয়েট ওয়েল বি অ্যাডাপ্টেড টু পোয়েট্রি। অতএব
প্রোজের ল্যাঙ্গুয়েজও আমরা পোয়েট্রিতে অ্যাডপ্ট করতে পারি। আর অ্যাডপ্ট করা মানে কি বলো তো? ধার নেওয়া। হ্যাঁ, গ্রহণ করা। হ্যাঁ, মানে গ্রহণ করা। কি ব্যাপার, এটা আবার দাগ হয় না কেন? হ্যাঁ, গ্রহণ করা। আরে কাজ করে না তো। এবার এসেছে। তা বলছে অতএব ওটা থেকে বোঝা যায় যে ল্যাঙ্গুয়েজ অফ প্রোজ মে বি ওয়েল অ্যাডাপ্টেড টু পোয়েট্রি। পোয়েট্রি তো আমরা প্রোজের মতো লাইন দিতেই পারি। অ্যান্ড ইট ওয়াজ প্রিভিয়াসলি অ্যাসার্টেড দ্যাট আ লার্জ পোর্শন অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ এভরি গুড পোয়েম ক্যান ইন নো রেসপেক্ট ডিফার ফ্রম দ্যাট অফ গুড প্রোজ। একই কথা বারবার বলছে। অতএব উইল গো ফার্দার। আমরা যদি আরও আলোচনা করতে যাই, ইট মে বি সেফলি অ্যাফার্ম দ্যাট, দেখো একই কথা আবারও, that there is neither is nor can be an essential difference between the language of prose and material composition. অতএব কম্পোজিশন এবং প্রোজের মধ্যে ভাষাগত দিক থেকে তেমন কোনো পার্থক্য কি আছে না নেই? বলো। নেই। নেই এবং হবে না। নেই। দেখো নর ক্যান বি, ইজ নাইদার ইজ মানে কি নেই অথবা করারও দরকার নেই। অতএব ওই প্রোজের মতো কিছু লাইন পালেই হইচই করার কোনো দরকার নেই। এর বলছে উই আর ফন্ড অফ ট্রেসিং দ্য রিজেম্বলেন্স বিটুইন পোয়েট্রি অ্যান্ড পেইন্টিং অ্যাকর্ডিংলি উই কল দেম সিস্টার্স। দেখো তাহলে কবি কোন কোন আর্টকে সিস্টার বলছেন? পেইন্টিং, পোয়েট্রি এবং পেইন্টিং এর মধ্যে আমরা এক ধরনের রিজেম্বলেন্স পাই। রিজেম্বলেন্স মানে কি সাদৃশ্য পাই, তাই না? হ্যাঁ, সরি একটু ওয়েট করো তোমরা, আমি 1 মিনিট সময় নিচ্ছি। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তাই বলছে দেখো যে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা পোয়েট্রি এবং পেইন্টিংয়ের মধ্যে একটা রিজেম্বলেন্স খুঁজে পাবো এবং তাদেরকে আমরা উই কল দেম সিস্টার্স, একে অন্যের। কিন্তু তাই বলে কি দুইটা কি একই? বলো। না স্যার। পারপাস তো এক, যে একটা পিকচার তৈরি করা না, পোয়েট্রির মাধ্যমে একটা পিকচার তৈরি করি, পেইন্টিংয়ের মাধ্যমে পিকচার। একটা হচ্ছে ওয়ার্ড পিকচার, একটা হচ্ছে কালিকুলি দিয়ে করা। দুটার কাজই কি? তাই বলছে দেখো, বাট হোয়ার শ্যাল উই ফাইন্ড বন্ডস অফ কানেকশন সাফিসিয়েন্টলি স্ট্রিক্টলি টু টিপিফাই দ্য অ্যাফিনিটি বিটুইক্স মেট্রিক্যাল অ্যান্ড প্রোজ কম্পোজিশন। তাহলে আমরা হ্যাঁ পেইন্টিং এবং পোয়েট্রিতে নাই পেলাম, তাহলে প্রোজের ভিতর কোথায় পাবো? এবার সেটা বলবে যে প্রোজকে কেন আমরা বলতে পারি। দে বোথ স্পিক বাই অ্যান্ড টু দ্য সেম অর্গানস। দেখো হ্যাঁ, স্পিক বাই অ্যান্ড টু, তার মানে কি দুইজনই। তাহলে যদি আমরা পোয়েট্রি এবং পেইন্টিংয়ের মধ্যে যদি আমরা সাদৃশ্য খুঁজে পাই, তাহলে আমরা প্রোজের ভিতর কেন পাবো না? প্রোজ এবং পোয়েট্রির ভিতরে বলো। কারণ প্রোজ এবং পোয়েট্রিকে আমরা যদি সাদৃশ্য খুঁজে পাই, কিন্তু দুটা ভিন্ন জিনিস। একটা ওয়ার্ড হচ্ছে তার মাধ্যম, আর পেইন্টিংয়ের মাধ্যম কি ওয়ার্ড? বলো। রং না স্যার, রং, তাই তো। এবং দুটার আবার ইয়াও আলাদা, মানে পর্যবেক্ষণ বিষয়ও আলাদা। পোয়েট্রির মাধ্যমে যে পেইন্টিংটা করা হয় ওটা কি চোখ দিয়ে বোঝা যায় না মনের চোখ দিয়ে বোঝা যায়? বলো। মনের চোখ দিয়ে, অন্তঃচক্ষু দিয়ে বোঝা যায়। আর পেইন্টিং হচ্ছে কি মানে ফিজিক্যাল অর্গান যে চোখ, সেটা দিয়ে দেখতে পাই। কিন্তু আমরা প্রোজের ক্ষেত্রে তো অনেকখানি মিল আছে, কারণ প্রোজ আমরা দেখো বলছে কি স্পিক বাই অ্যান্ড টু দ্য সেম অর্গান, কিন্তু প্রোজ এবং পোয়েট্রি তো একই অর্গান দিয়ে কাজ করে, তাই না? তাহলে কেন ওদেরকে আমি এক বলতে পারবো না? দ্য বডিজ ইন হুইচ বোথ অফ দেম আর ক্লোথ মে বি সেড টু বি দ্য সেম সাবস্টেন্স। এবং তাদেরকে আমরা যা দিয়ে তৈরি করি, মানে তাদেরকে আমরা যে পোশাকে উপস্থাপন করি, সেই পোশাকের সাবস্টেন্সও তো একই না? তারা ওয়ার্ড দিয়ে তৈরি হয় না? প্রোজও ওয়ার্ড দিয়ে, পোয়েট্রিও ওয়ার্ড দিয়ে। তাহলে পোয়েট্রি এবং পেইন্টিংকে যদি আমরা সিস্টার বলতে পারি, তাহলে কেন আমরা প্রোজ এবং পোয়েট্রিকে পারবো না? বরং অনেক দিক থেকে প্রোজ এবং পোয়েট্রি এক, কিন্তু প্রোজ এবং পোয়েট্রি আর পেইন্টিং তো এক না। এক কি বলো? একমাত্র শুধুমাত্র পিকচার ব্যাপারটা বাদে। কিন্তু প্রোজের ক্ষেত্রে আমাদের একই অর্গান ব্যবহার করে আমরা কাজটা করতে পারি। হ্যাঁ, তাই বলছে দ্য বডিজ ইন হুইচ বোথ অফ দেম আর ক্লোথ। তাহলে যে বডির মাধ্যমে আমরা প্রোজ এবং পোয়েট্রিকে উপস্থাপন করছি, মানে ওয়ার্ড দিয়ে, সেই ওয়ার্ডটাও তো একই। দেয়ার অ্যাফেকশনস আর কিনড্রেড, এবং যে বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছি সেটাও তো এক, অ্যান্ড অলমোস্ট আইডেন্টিক্যাল, অনেকটাই একই। আইডেন্টিক্যাল মানে কি একদম এক, নট নেসেসারিলি ডিফারেন্ট ইভেন ইন ডিগ্রিস, মানে 1 ডিগ্রিও ডিফারেন্স নেই। তাহলে পোয়েট্রি শেডস নো টিয়ার্স সাচ অ্যাজ অ্যাঞ্জেলস উইপ বাট ন্যাচারাল অ্যান্ড হিউম্যান টিয়ার্স। তাহলে এখন ভাবো যে মানুষও কান্না করে,
কি অ্যাঞ্জেলরাও কান্না করে, কিন্তু অ্যাঞ্জেলরা কি কি করে না বলো, ন্যাচারাল বা হিউম্যান টিয়ার্স ফেলে না, কিন্তু কান্না তো দুইজনই করে নাকি? হ্যাঁ, কার্যক্রম তো একই। তো এরকমভাবে যে আমরা প্রোজ এবং পোয়েট্রিকে কেন একই রকম বলতে পারবো না, কারণ তাদের অর্গানও এক, তাদের মানে মাধ্যমও এক, ঠিক আছে? তো মানে মাধ্যমটা কি, যে ক্লথ মানে কি পোশাক পরানো, এই পোশাক মানে কি এখানে পোশাক বোঝাচ্ছে না আসলে লিখিত মাধ্যমটাকে বোঝাচ্ছে? বলো তো, ওয়ার্ড দিয়ে তৈরি করা, তাই না? প্রোজও ওয়ার্ড দিয়ে তৈরি করা, পোয়েট্রিও ওয়ার্ড দিয়ে তৈরি করা, নাকি অন্য কিছু? হুম, জি স্যার একই। ওদের বডি একই, একই পোশাক পরানো, এমনকি তাদের অ্যাফেকশনও এক। কেমন? যদি আমরা বলি যে দ্য গিফট অফ দ্য মেজাই আর হাউ ডু আই লাভ দি, এই কবিতার বিষয়বস্তু একই না? বলো তো। জি স্যার। হাউ ডু আই লাভ দি আর গিফট অফ দ্য মেজাই, দুটা কি কি একই বিষয়কে তুলে ধরছে, স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা, নাকি? এবং দুটাই ওয়ার্ড দিয়ে তৈরি, শুধু মিটারের জায়গায় পার্থক্য, মিটারের জায়গায় পার্থক্য। হ্যাঁ, গল্প ঘুরে ফিরে একই। তাই অতএব পোয়েট্রির মধ্যে যদি আমরা প্রোজের কোনো লাইন পেয়েই যাই, তাহলে এটা নিয়ে হইচই করার তো কিছু নাই, এইটা মেনলি বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো তাই বুঝে দেখো, ঠিক এখানে যেটা বলা হচ্ছে, আমরা যদি একটু আগিয়ে যাই, অত দরকার নেই। ইফ ইট বি অ্যাফার্ম দ্যাট, অতএব আমরা যদি বলতে পারি যে রাইম অ্যান্ড মেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ দেমসেলফ constitute a distinction which overturns what has just been on the strict affinity of metrical language with that of prose। তাহলে প্রোজ থেকে মেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কি বলবো, দেখেন এখানে বলছে হোয়াট হ্যাজ জাস্ট বিন অন দ্য স্ট্রিক্ট অ্যাফিনিটি মেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ উইথ দ্যাট অফ প্রোজ। অ্যাফিনিটি মানে বুঝো তো, অ্যাফিনিটি মানে কি বলো তো? স্যার এটা জানি না। পার্থক্য নয়, সাদৃশ্য। অ্যাফিনিটি মানে কি সাদৃশ্য। দেখো কি ব্যাপার, কোথায় গেলাম? দেখো এই যে ন্যাচারাল লাইকিং অর অ্যাট্রাকশন বা রিজেম্বলেন্স, এই যে রিজেম্বলেন্স, হ্যাঁ, কানেকশন বিটুইন থিংস, এইটাকে বলছে অ্যাফিনিটি। লাইকিং অর কানেকশন অর সিমিলারিটি অর রিজেম্বলেন্স, অনেকগুলো মিনিং আছে, এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে লিঙ্ক। সুতরাং বলছে কি রাইম অ্যান্ড মেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ দেমসেলভস কনস্টিটিউট, তার মানে পোয়েট্রির মধ্যে একটা ডিস্টিংশন, ডিস্টিংশন মানে পার্থক্য। আবার দেখো অ্যাফিনিটি মানে হচ্ছে সাদৃশ্য, আর ডিস্টিংশন মানে কি বলো? পার্থক্য। এই দুটো এখানে যেহেতু মেজর ওয়ার্ড হিসেবে কাজ করছে, দেখো এটা হচ্ছে কি আর ডিফারেন্স আর কন্ট্রাস্ট বিটুইন সিমিলার থিংস আর পিপল, যে একই জিনিসের মধ্যে পার্থক্য বোঝাতে আমরা প্রতি ডিস্টিংশন। তাই বলছে যে ইফ ইট বি অ্যাফার্মড দ্যাট রাইম অ্যান্ড মেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট দেমসেলভস কনস্টিটিউট আর ডিস্টিংশন হুইচ ওভারটার্নস হোয়াট হ্যাজ জাস্ট বিন অন দ্য স্ট্রিক্ট অ্যাফিনিটি অফ মেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ উইথ দ্যাট অফ প্রোজ, হ্যাঁ, তাহলে সেটাকে ওভারটার্ন করবে, হুইচ ওভারটার্নস, যে প্রোজ এবং পোয়েট্রির মধ্যে যে অ্যাফিনিটি আছে সেই অ্যাফিনিটিটা মানে ওভারটার্ন করে দেবে, উল্টে দিবে শুধু একটা ডিস্টিংশন, সেটা হলো কি রাইম বা মেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট, এছাড়া আর কোনো পার্থক্য তেমন নাই, তাই তো? অ্যান্ড পেভস দ্য ওয়ে ফর আদার আর্টিফিশিয়াল ডিস্টিংশন হুইচ দ্য মাইন্ড ভলেন্টারিলি অ্যাডমিটস, যে আরও কিছু ডিস্টিংশন থাকতে পারে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ডিস্টিংশন। অর্থাৎ এইগুলো ভেবেচিন্তে আই আনসার দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ অফ সাচ পোয়েট্রি অ্যাজ ইজ হিয়ার রিকমেন্ডেড ইজ as far as possible a selection of the language really spoken by men। অতএব দেখো একই কথা, তিনি কিন্তু ওইটাকে প্রমাণ করতে যাচ্ছেন যে পোয়েট্রি ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে আমি রিকমেন্ডেড করেছি, কোন কি রিকমেন্ড করেছি? আর সিলেকশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে আমি পোয়েট্রি ল্যাঙ্গুয়েজ হিসাবে আমি কোন ল্যাঙ্গুয়েজকে সিলেকশন করেছি বলো? কোন ল্যাঙ্গুয়েজকে? ল্যাঙ্গুয়েজ অফ ম্যান, মানে রিয়েলি স্পোকেন বাই মেন। দেখো তাই বলছি, আমরা যদি সেন্টেন্স এরকম বলি যে দ্য ল্যাঙ্গুয়েজ অফ সাচ পোয়েট্রি ইজ হিয়ার রিকমেন্ডেড ইজ আ সিলেকশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ, কি উল্টে যায় কেন বারবার, আ সিলেকশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ রিয়েলি স্পোকেন বাই মেন। তাহলে হচ্ছে মানুষ যে ভাষায় কথা বলবে সেই ভাষা আমি ইউজ করবো। অতএব মানুষ তো সবসময় পোয়েট্রির ভাষায় কথা নাও বলতে পারে, কারণ পোয়েট্রির ভাষাটা একটু ভিন্ন হয়, তাই না? কিন্তু মানুষ যে যখন কথা বলে, এটা কি পোয়েট্রি ভাষায় কথা বলছে? আমরা যখন কথা বলি সাধারণ ভাষায়, এমনি আঞ্চলিক প্রোজেইক কথা বলা, তাই বলছে যে অতএব
আমার ওই পোয়েট্রির ভিতরে যেহেতু আমি ওই মানে রিয়েল ল্যাঙ্গুয়েজ ইউজ করব যেটা মানুষ ব্যবহার করে, অতএব এখানে প্রোয়েজিক সেন্স থাকতে পারে। মানে তিনি সেটা প্রুভ করতে যাচ্ছেন যে প্রোজ এবং পোয়েট্রির মধ্যে তেমন কোনো ডিস্টিংশন পাওয়া যাবে না। দ্যাট দিস সিলেকশন, অতএব এর মূল কথা হলো যে হোয়ার এভার ইট ইজ মেড উইথ ট্রুথ আর ফিলিং, অতএব ওই ল্যাঙ্গুয়েজের ভিতরে যদি ট্রুথ এবং ফিলিংটা থাকে, উইল অফ ইট সেলফ ফ্রম আ ডিস্টিংশন ফার গ্রেটার দ্যান উড অ্যাট ফার্স্ট বি ইমাজিনড। হ্যাঁ, তাহলে ওই ট্রুথ এবং ফিলিং যদি থেকেই থাকে তাহলে অটোমেটিক আমার এই ল্যাঙ্গুয়েজই নিজেই একটা ডিস্টিংশন তৈরি করে নিবে। ঠিক আছে তো, ডিস্টিংশন তৈরি করে নিবে, অন্যান্য পোয়েট্রি থেকেও তার একটা ডিস্টিংশন তৈরি হয়ে যাবে। অ্যান্ড উইল এন্টায়ারলি সেপারেট দ্য কম্পোজিশন ফ্রম দ্য ভালগারিটি অ্যান্ড মিননেস অফ অর্ডিনারি লাইফ। অতএব যখন আমি কমন পিপলদেরই ল্যাঙ্গুয়েজ ইউজ করব, কমন পিপলরা তো অনেক সময় ভালগার বা মিন ওয়ার্ড বা ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে, কিন্তু আমি যখন ওইগুলোকে কবিতার ছন্দে ইউজ করব, সেগুলোকে আমি এমনভাবে কম্পোজ করব যে ওই অর্ডিনারি লাইফের যে ভালগারিটি বা মিননেস থাকবে সেটা অটোমেটিক কী হয়ে যাবে বলো তো, উইল এন্টায়ারলি সেপারেট হয়ে যাবে। অতএব আমি কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করব, কিন্তু এটা মানুষের কাছে মনেই হবে না যে কমন ল্যাঙ্গুয়েজের যে ভালগারিটি থাকে সেই ভালগারিটি এর ভিতরে আছে, এটা মনেই করবে না। ঠিক আছে তো, সুতরাং আমি কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করলেও আমি ওই যে কবি বলছেন না যে তিনি কমন ইনসিডেন্ট ইউজ করবেন, কিন্তু সেখানে কিসের কালারিং মেশাবেন বলো, মনে আছে? ইমাজিনেশনের। হ্যাঁ, ইমাজিনেশনের কালারিং মিশিয়ে এমনভাবে তুলে ধরবেন যে খুবই কমন জিনিসও রিডারের কাছে কেমন মনে হবে, কমন। ওভারওয়েলমিং মনে হবে। আনইউজুয়াল বা আনন্যাচারাল, তাই তো, বা অ্যাট্রাকটিভ লাগবে আর কি। সবাইকে এগুলো একটু রিভিশন টিভিশন দাও তো, নাকি অবস্থা বলো তো শুনি। জি স্যার। সবাই কি খুব চাপে আছো নাকি বলো? জি স্যার, একটু চাপে আছে। কি 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 ধরনের চাপ একটু শুনি আগে, তোমাদের একটু চাপের এই স্যার পড়ালেখারই চাপ স্যার। হ্যাঁ, পড়ালেখার চাপ তো যত উপরে উঠবা তত চাপ থাকবে। ছোটবেলায় শুধু অ ক খ শিখছো 1 বছর ধরে, শেখনি বলো? জি স্যার। তখন চাপ ছিল। অ ক খ শিখতেই 1 বছর লাগছিল, তারও বেশি লাগছে, তাও দেখাচ্ছে হাতের লেখা সুন্দর হয়নি। সেটাও তো একটা চাপ ছিল নাকি? তখনও মনে হচ্ছে ধর পড়াশোনা কেউ করে? অনার্স ফার্স্ট ইয়ারের কথাই ভাবো, যখন ভর্তি হইলা কত চাপ। ফার্স্ট ইয়ার চলে গেল, সেকেন্ড ইয়ার চলে গেল, থার্ড ইয়ারে উঠে পড়েছ। থার্ড ইয়ারের পড়ার সাথে ফার্স্ট ইয়ারে পড়ার কতখানি পার্থক্য? অনেক ডিস্টেন্স। হ্যাঁ, কমপক্ষে 4 গুণ পার্থক্য নাকি? জি স্যার। হ্যাঁ জি স্যার। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলালেও থার্ড ইয়ারের সমান হবে না। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে তো চাপ কি ধরনের হবে সে তো বুঝতেই পারতেছো। হ্যাঁ, অবশ্য চাপ নিলে কোনো চাপই না। এখন আমি তোমাদের চাপ দিচ্ছি তাই তোমার চাপ নিচ্ছ। এখন অনেকেই আছে যারা চাপই নিচ্ছে না, তারা ক্লাসেও আসে না, রেকর্ড ক্লাসও দেখে না, অতএব ওদের কাছে কোনো চাপই না। যার চাপ নেওয়ার অভ্যাস আছে সে চাপ নিবে, যার নেওয়ার নাই সে নিচ্ছে না, নাকি? জি স্যার। হ্যাঁ, এই যে যদি তুমি এগুলোকে না পড়ে যা যদি সামারি বা ইয়া পড়তো তাহলে চাপ লাগতো না, অতএব তুমি চাপ নিচ্ছ কেন? অতএব চাপ নিলে তো চাপ সহ্য করতে হবে নাকি? হ্যাঁ, এবং চাপ যখন নিব তখন মেন্টালি ডিপ্রেসড হয়ে নিবা না, তাহলে চাপে আরও চাপ বেশি লাগবে। দেখো, চাপ যদি 10 কেজি হয়, ডিপ্রেসড হওয়ার জন্য 15 কেজি লাগবে ওই চাপই। অতএব এনজয় করে পড়বা, কাজে লাগবে। আচ্ছা, হ্যাঁ, বুঝতে একটু অসুবিধা হতে পারে, পড়তে হবে, এই জন্য তো কঠিন। হ্যাঁ, এই জন্য তো কঠিন। ওই জন্য বললাম যে থার্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে যা বাদ পড়েছে, মানে যে পরিমাণ, তার থেকে দ্বিগুণ পরিমাণ বাদ এই থার্ড ইয়ারে যায় কিন্তু। হ্যাঁ, ওই জন্য আগে থেকে সাবধান করতেছি, ভয় দেখাচ্ছি না, একটু সাবধান করতেছি, একটু খেয়াল রাখবা। হ্যাঁ, পড়াশোনাটা চাপ নিবা। এই থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কিন্তু ব্যাপক চাপের পড়াশোনা। ওকে, তাই বলছি দেখো, তাহলে এখানে কী দাঁড়ালো যে আমি যদি ওই কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করিও, এবং কমন ল্যাঙ্গুয়েজগুলো যখন আমি ব্যবহার করব, তারা নিজেরাই এমন একটা ডিস্টিংশন ক্রিয়েট করবে। দেখো, উড বি ইমাজিন, হ্যাঁ, উড ফার্স্ট ইমাজিন অ্যান্ড উইল এন্টায়ারলি সেপারেট দ্য কম্পোজিশন, এবং আমার যে লেখাটা তৈরি হবে সে লেখাটাকে অটোমেটিক সেপারেট করে ফেলবে কার থেকে? ভালগারিটি অ্যান্ড মিননেস অফ অর্ডিনারি। হ্যাঁ, অ্যান্ড ইফ মিটার বি সুপার অ্যাডেড দেয়ার ইনটু, আর যদি আমি মিটার ইউজ করেই ফেলি,
তাহলে তো আরও মহা খুশি, হ্যাঁ, এরকম আর কি। আই বিলিভ দ্যাট similitude, sorry, dissimilitude will be produced altogether sufficient for the gratification of a rational mind. তাহলে আমি যখন ভালগার বা মিন ওয়ার্ড নিয়েও আমি লিখবো তখন অটোমেটিক তো এমনিতে সে সুন্দর হয়েই যাবে, কিন্তু সেখানে যদি আবার মিটার অ্যাড করি তাহলে তো সেটা সুপার অ্যাডেড হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে র্যাশনাল মাইন্ড পোয়েট্রি পড়ার জন্য যে গ্র্যাটিফিকেশন চাই, হ্যাঁ, গ্র্যাটিফিকেশন মানে কি সন্তুষ্টি বা সন্তোষবোধ নাকি, সেটা সে অটোমেটিক ওখান থেকে পেয়ে যাবে, কারণ এটা অটোমেটিক প্রডিউস হয়ে যাবে। হোয়াট আদার ডিস্টিংশন উড উই হ্যাভ, তাহলে আর কী কী ডিস্টিংশন আমরা পাবো? হোয়েন্স ইজ ইট কাম, তাহলে সেই ডিস্টিংশনগুলো কোথা থেকে আসবে? অ্যান্ড হোয়ার ইজ ইট টু এক্সিস্ট, তাহলে কোথায় কোথায় সেই ডিস্টিংশন পাবো? নট শিওরলি হোয়ার দ্য পয়েট স্পিক্স থ্রু দ্য মাউথ অফ হিজ ক্যারেক্টার। বলছে নট শিওরলি, শিওরলি বলা যাবে না, তবে এই ডিস্টিংশনগুলো পাওয়া যাবে কখন? যখন কবি স্পিক থ্রু দ্য মাউথ অফ হিজ ক্যারেক্টার, যখন কবিরা তাদের ক্যারেক্টারের মাধ্যমে কথা বলে। যেমন শেক্সপিয়ার বলো বা এটা, এই কবি বলতে কি সবসময় আমরা কবি বুঝবো বলো, নাকি রাইটারকেও বুঝবো আমরা মোটামুটি? রাইটারকেও বুঝবো। কবি আর রাইটার কি এক জিনিস বলো তো? হ্যাঁ স্যার, কবি কবিতা লেখে, রাইটার সব ধরনের লিখে। হ্যাঁ, রাইটার হচ্ছে একটা ব্রড সেন্স, যে লেখে সেই রাইটার, আর কবিতা হলো এক ধরনের কম্পোজিশন, যে কবিতা লেখে সে হচ্ছে কবি। কিন্তু এই মাঝে মাঝে এই ক্রিটিসিজমে কবি বলতে অনেক সময় রাইটারদেরকে বোঝানো হচ্ছে। যেমন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি পড়তে গিয়ে আমরা ড্রামার কথা পেয়েছি না, ড্রামার আলোচনা এসেছে না? জি স্যার। এসেছে। অতএব ওইখানে আমরা পোয়েট্রি বলতে বা পোয়েট বলতে অনেক ক্ষেত্রে আমরা শুধু রাইটিংকে বুঝছি, শুধু যে পোয়েম বোঝাচ্ছি তা না, তো এখানেও সেই জিনিসটা বোঝাবে। অতএব ইট ক্যানট বি নেসেসারিলি হিয়ার আইদার ফর দ্য এলিভেশন অফ স্টাইল অর এনি অফ ইট সাপোজড অর্নামেন্টস ফর ইফ দ্য পোয়েট সাবজেক্ট বি জুডিশিয়াসলি চুজেন। তাই বলছি যদি কবি তার পোয়েট্রির বা রাইটিংয়ের সাবজেক্টটাকে খুব জুডিশিয়াসলি বা বিচক্ষণভাবে চুজ করে না, তখন কোনো কিছুই প্রয়োজন হবে না, না কোনো স্টাইলের প্রয়োজন হবে, না কোনো অর্নামেন্ট বা ওই যে ফিগার অফ স্পিচের প্রয়োজন হবে। সাবজেক্ট ম্যাটার যদি ভালো হয়, ইট উইল ন্যাচারালি ফিট এ ন্যাচারালি অ্যান্ড আপন ফিট অকেশন, সেটা অটোমেটিক ন্যাচারালি জায়গা মতো ফিট হয়ে যাবে, অ্যান্ড লিড হিম টু প্যাশন। তাহলে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ এই জায়গায়? অর্নামেন্ট গুরুত্বপূর্ণ নাকি সাবজেক্ট ম্যাটার? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি চুজ করা হয় ভালো মতো, তাহলে ল্যাঙ্গুয়েজ যাই হোক না কেন ওটাকেও দেখতে যাবে না। দ্য ল্যাঙ্গুয়েজ অফ হুইচ if selected truly and judiciously must necessarily be dignified and variegated and alive with metaphors and figures। হ্যাঁ, তাহলে বলছি সাবজেক্টের সাথে যদি মিলে যায় তাহলে সেটা যে ধরনেরই ল্যাঙ্গুয়েজ হোক না কেন, সে ডিগনিফাইড হোক, তাই তো, ভ্যারিগেটেড হোক, যদি ওটা জুডিশিয়াসলি চুজ করা হয় এবং যদি অ্যালাইভ উইথ মেটার্স অ্যান্ড ফিগার্স, এবং এখানে যদি প্রচুর পরিমাণে মেটাফোর থাকে, ফিগার থাকে, যাই থাকুক না কেন, সব কিছুই তখন কাজে লেগে যাবে। সুতরাং আই ফরবিয়ার টু স্পিক অফ অ্যান, আচ্ছা যাক, আর এখানে তেমন কিছু বলবো না, কারণ ওইগুলোর কথা ঘুরে ফিরে আসতেছে। অতএব মূল কথা হলো এখানে ল্যাঙ্গুয়েজটাকে আমরা যাই ব্যবহার করি না কেন, একজন জুডিশিয়াস পোয়েট বা রাইটার যখন এগুলোকে তার রাইটিংয়ের ভিতরে ট্রুথ এবং ফিলিং দিয়ে যখন বর্ণনা করবেন, বলছে হোয়েন এভার ইট ইজ মেড উইথ, দেখো হ্যাঁ, মেড উইথ মানে তাহলে কি হচ্ছে যে রিয়েলি স্পোকেন যে ল্যাঙ্গুয়েজগুলো সেটাকে যদি ট্রুথ এবং ফিলিং দিয়ে কি লেখা যায়, তাহলে অটোমেটিক একটা ডিস্টিংশন তৈরি হয়ে যাবে, তখন বোঝাই যাবে না যেগুলো অর্ডিনারি লাইফ থেকে নেওয়া ল্যাঙ্গুয়েজ। আর এটাকে, আর এক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয়টা হচ্ছে সাবজেক্ট ম্যাটারটা। সাবজেক্ট ম্যাটার যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে অনেক কিছু প্রয়োজনই নাই, তার অর্নামেন্ট প্রয়োজন মানে দরকারই নাই, প্রয়োজনই নাই। আর যদি অর্নামেন্ট আমরা দিতেই পারি তাহলে তো সেটা আরও বেশি মানে মহাসুন্দরী হয়ে যাবে নাকি, হ্যাঁ, সুন্দর জিনিস আরও মহাসুন্দর হয়ে যাবে। তাই বলতেছি যে অর্নামেন্ট ব্যাপারটাকে আমরা ফোকাস করি পোয়েট্রির ক্ষেত্রে, কিন্তু আসলে ফোকাস কিন্তু অর্নামেন্ট না, ফোকাস হচ্ছে সাবজেক্ট ম্যাটারটা। যেমন ওই যে বললাম যে হাউ ডু আই লাভ দি আর দ্য গিফট অফ দ্য মেজাই, এই দুটার সাবজেক্ট ম্যাটার কিন্তু একই। স্বামী স্ত্রীর মধ্যে কি গভীর বা কি বলবো ডিপলি লাভ অর পিওর লাভ নাকি, হ্যাঁ পিওর লাভ। এই এখন সাবজেক্ট ম্যাটার যখন ঠিক হয়েছে তখন তুমি ল্যাঙ্গুয়েজটা কিভাবে দিবা, মিটার দিবা নাকি জাস্ট প্রজেক্ট দিবা, তার ভিতরে কী দিবা না দিবা ওটা কেউ খেয়াল করবে না। আচ্ছা, ফোর্থ ইয়ারে যখন ক্রিটিসিজমটা পড়বা তখন আরও বেশি বুঝবা যে একটা কথা আছে, পোয়েট্রি হতে হলে সিরিয়াসনেস থাকতে হবে। এই সিরিয়াসনেসটাই হচ্ছে মূল কথা, যেটা থার্ড ইয়ারে এই কথাটা উল্লেখ করা হয়নি, সেটা ফোর্থ ইয়ারে পাবা তোমরা যখন দেখবা। ওকে, এবার হচ্ছে বাট অ্যাজ দ্য প্লেজার হুইচ আই হোপ টু গিভ বাই দ্য পোয়েমস নাও প্রেজেন্টেড টু দ্য রিডার মাস্ট ডিপেন্ড এন্টায়ারলি, এখানে একটু খেয়াল রাখো, অন জাস্ট নোশনস আপন দিস সাবজেক্ট। এবার খেয়াল করো, হ্যাঁ, তাহলে সাবজেক্ট তো আমার ভালো হয়ে গেল,
এখন আমি প্লেজারটা যে রিডারদেরকে দিব সেই প্লেজারটা মেইনলি ডিপেন্ড করছে কার উপর বলো, যে মাস্ট ডিপেন্ড এন্টায়ারলি অন জাস্ট নোশনস আপন দিস সাবজেক্ট। নোশন মানে কি? আইডিয়া বা ধারণা। অতএব ল্যাঙ্গুয়েজটা বড় কথা আসছে না, যে আমি ওই সাবজেক্ট ম্যাটারটার মাধ্যমে আমি কি বিষয়টাকে তুলে ধরবো, সেটাই হচ্ছে এখানে রিডারদের কাছে প্লেজার দিবে কি না দিবে সেটা মানে ডিপেন্ড করবে। অতএব ল্যাঙ্গুয়েজ কি হলো না হলো সেটা কখনো ডিপেন্ড করে না, অ্যাজ ইট ইজ ইন ইটসেলফ অফ হাই ইম্পর্টেন্স টু আওয়ার টেস্ট অ্যান্ড মোরাল ফিলিং। অতএব এখানে যদি টেস্ট এবং মোরাল ফিলিংটাকে গুরুত্ব দিয়ে লেখা হয়, হাই ইম্পর্টেন্স যদি দেওয়া হয়, আই ক্যান নট কন্টেন্ট মাই সেলফ উইন দিস ডিটেলস রিমার্ক। অতএব যে আই ক্যান নট কন্টেন্ট মাই সেলফ মানে কন্টেন্ট মানে সন্তুষ্ট করা। অতএব মূল কথা হলো সাবজেক্ট ম্যাটারের সাথে যদি আমার নোশনটা ঠিক মতো দেওয়া হয়, এবং নোশনটা দিতে গিয়ে অ্যাজ ইট ইজ ইন ইটসেলফ অফ হাই ইম্পর্টেন্স, কারণ এই নোশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিসের ক্ষেত্রে? টু আওয়ার টেস্ট অ্যান্ড মোরাল ফিলিং, আমাদের টেস্ট এবং মোরাল ফিলিংয়ের ক্ষেত্রে। অতএব আই ক্যান নট কন্টেন্ট মাই সেলফ উইথ দিস ডিটাচ রিমার্কস। অতএব এই যে ডিটাচ রিমার্কস মানে কি, বাড়তি যদি আরও কেউ কোনো রিমার্ক করে থাকে এটা নিয়ে কিন্তু আমি কন্টেন্ট হবো না, বলছে আই ক্যান নট কন্টেন্ট মাই সেলফ। অতএব ওই বাইরের কে কি বললো না বললো ওগুলো নিয়ে আমি আপত্তিকর কিছু বলবো না, মানে আমি ওগুলো নিয়ে ভাববই না। হ্যাঁ, মূল কথা হলো সাবজেক্ট ম্যাটার ঠিক থাকতে হবে, এবং সেই সাবজেক্ট ম্যাটার অনুসারে আমি আমার ধারণাগুলো এমনভাবে রিপ্রেজেন্ট করব যাতে আমার টেস্ট এবং মোরাল ফিলিংয়ের সাথে মিলে যায়, তাহলেই হবে। তাহলে কি বললাম দেখো এই জায়গায় এখন খেয়াল করো, যে তাহলে গিফট অফ দ্য মেজাই আর হাউ ডু আই লাভ দি, এইটার জায়গাটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে কি মানে কোনো রকম মানে ইমোরাল কিছু দেওয়া আছে? ইমোরাল কোনো ব্যাপার আছে এখানে বলো তো? না স্যার। যে আরে বাবা প্রেম নিয়ে কথা হচ্ছে, প্রেম, হ্যাঁ প্রেম ভালোবাসা নিয়ে কথা, এখানেও দেখা ইয়ং হাজব্যান্ড ওয়াইফ, ওখানেও ইয়ং হাজব্যান্ড ওয়াইফ, এখানে কি খারাপ কোনো ইঙ্গিত আছে কিনা, খারাপ কোনো বিষয় আছে কিনা? হ্যাঁ, অতএব এখানে ইমোরাল কিছু নাই, ইমোরাল কিছুই আমরা পাইনি, এবং আমাদের টেস্টেরও যে খুব হচ্ছে, ঝামেলা হচ্ছে, কেমন জানি খারাপ খারাপ লাগতেছে তেমনও বিষয় কিন্তু এখানে নাই। ওকে, এই জায়গায় আমি একটু আসি, ওখানে যাক ফাইটিং এসব ব্যাটল ট্যাটল আমি যাচ্ছি না, মানে বলতেছি না আমি আমার এনিমিদের সাথেই করতে যাচ্ছি না, অত না। এইখানে একটু খেয়াল করে দেখো, ইফ মাই কনক্লুশন আর অ্যাডমিটেড, সরি দেখো, আচ্ছা এখানে হবে অ্যান্ড ক্যারিড আউট অ্যাজ ফার অ্যাজ দে মাস্ট বি ক্যারিড, ইফ অ্যাডমিটেড অল আওয়ার জাজমেন্ট কনসার্নিং দ্য ওয়ার্ক অফ দ্য গ্রেটেস্ট পয়েটস বোথ অ্যানশিয়ান অ্যান্ড মডার্ন, তাহলে অ্যানশিয়ান হোক এবং মডার্ন হোক, যে গ্রেটেস্ট পয়েন্টদের নিয়ে আমি আমার জাজমেন্টগুলো দিতে যাচ্ছি, উইল বি ফার ডিফারেন্ট ফ্রম হোয়াট দে আর অ্যাট প্রেজেন্ট। দেখো হ্যাঁ, উইল বি ফার ডিফারেন্ট ফ্রম হোয়াট দে আর অ্যাট প্রেজেন্ট। তাহলে এখন যে আগেকার আওয়ার জাজমেন্ট কনসার্নিং দ্য ওয়ার্কস অফ গ্রেটেস্ট পয়েটস বোথ অ্যানশিয়ান অ্যান্ড মডার্ন, তাহলে আধুনিক যুগে এবং বর্তমান যুগের গ্রেটেস্ট পয়েটসদের যে ওয়ার্ক আছে সেগুলো নিয়ে যদি আমি আমার জাজমেন্ট এখন দিতে চাই, তাহলে জাজমেন্টের মধ্যে কি পার্থক্য থাকবে? বলছে উইল বি ফার ডিফারেন্ট, হ্যাঁ, ফ্রম হোয়াট দে আর অ্যাট প্রেজেন্ট, তাহলে অতীতের থেকে বর্তমানে অনেক পার্থক্য থাকবে। কারণ কি, বোথ হোয়েন উই প্রেইজ অ্যান্ড হোয়েন উই সেন্সার, কারণ আমরা যখন প্রশংসা করি বা আমরা যখন সমালোচনা করি, আওয়ার মোরাল ফিলিংস ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনফ্লুয়েন্সড বাই দিস জাজমেন্ট, তাই তো, উইল আই বিলিভ বি কারেক্টেড অ্যান্ড পিউরিফাইড। তাহলে এখন মূল কথা হলো আমরা যাকেই জাজমেন্ট করতে যায় না কেন, প্রেইজ করতে যায় না কেন, এখন আমাদের ব্যাপারটা হচ্ছে ওই যে মোরাল ফিলিংয়ের কথা আসবে, যে আওয়ার মোরাল ফিলিং ইনফ্লুয়েন্সিং অ্যান্ড ইনফ্লুয়েন্সড বাই দিস জাজমেন্ট। তাহলে আমরা কীভাবে জাজমেন্টটা করব, তার মাধ্যম দিয়ে আমাদের মোরাল ফিলিং যেমন ইনফ্লুয়েন্স করবে তেমনি নিজে ইনফ্লুয়েন্সড হবে। কেমন, যেমন আমরা ইডিপাস যখন পড়েছি, ইডিপাস রেস্ককে যদি তুমি কাউকে সামারিটা শোনাও কেমন লাগবে কথাটা বলো তো? জাত যাবে তো নাকি? হ্যাঁ, কি হবে বলো? স্যার প্রথমে একটু রেগে যাবে, হ্যাঁ একদম জাত চলে যাবে, হ্যাঁ, যে কি পড়তেছে এসব আজগুবি, সব সেন্সুয়াল, এসব বই কেউ পড়ে? হ্যাঁ, কিন্তু ড্রামাটার ভিতরে কোনো সেন্সুয়াল কোনো কথাবার্তা আছে? কোনো খারাপ কথা আছে ওখানে ড্রামার ভিতরে? না স্যার। একটা লাইন নেই যে রিলিজিয়াস কোনো কথাবার্তার বাইরে কোনো কথা আসতেছে। রিলিজিয়াস বলতে তৎকালীন সময়ের সাথে আমাদের দেখো মূল বেসিক যে আইডিয়াটা, এটা কি আমাদের ধর্মের মানে বিপক্ষে যাচ্ছে যেটা বলতে যাচ্ছে আসলে? না স্যার। হ্যাঁ, কাহিনীটা হয়তো আমাদের কাছে একটু অন্যরকম লাগতেছে, হ্যাঁ, কারণ আগের যুগের তো ব্যাপারটা অন্য। আজ থেকে 500-7,000 মানে 5,000, 7,000, 10,000, 1 লাখ বছর আগে পরিবারের মধ্যেও তো বিয়ে হয়েছে, হ্যাঁ, ভাই বা ভাই বোনের মধ্যেও বিয়ে দিয়েছে, এরকমটা হয়েছে রাজাদের ভেতরে। তারা কখনো ইম্পিওর করতো না তাদের রক্তকে,
ঠিক আছে তো? হ্যাঁ, পরবর্তীতে ওটা আবার ইনসেস্ট হিসেবে ধরা হচ্ছে যখন নিজেদের রক্তের ভিতরে বিয়ে বা ফিজিক্যাল রিলেশনশিপ বা সেন্সুয়াল রিলেশনশিপ হবে, তখন সেটাকে বলা হয় কি ইনসেস্ট। তাহলে এটা একটা ইনসেস্টুয়াস রিলেশনশিপ দেখানো হচ্ছে, কিন্তু এটা তো না জেনে হয়ে গেছে, এবং এটা ঠিক আমাদের ওই তত্ত্বকে নির্দেশ করছে যে অনেক কিছুই ঘটতে পারে, যেটা হচ্ছে যে মানে এটা কিন্তু খারাপ জিনিস, সে খারাপ জিনিসের মধ্যেও বিষয়টা ঘটে যেতে পারে। যেমন আমরা যেটা পড়লাম, হ্যাঁ, টম জোন্স তো পড়েছি নাকি? টম জোন্স, জি স্যার। টম জোন্সের ব্যাপারটা আমরা দেখেছি যে কোথা থেকে কি রিলেশনশিপ কোথায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, না জানার কারণে, অজানা থাকার কারণে। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য বলছে যে যে আমরা যখন এগুলোকে পড়বো বা আমরা যখন এই প্রেজেন্ট এবং অ্যানশিয়েন্ট উভয় গ্রেটেস্ট রাইটিং নিয়ে আমরা যখন জাজমেন্ট করতে যাব, তখন এই জাজমেন্টগুলো প্রধানত আমাদের মোরাল ফিলিংয়ের উপর ডিপেন্ড করবে। সেই মোরাল ফিলিং যেমন জাজমেন্টকে ইনফ্লুয়েন্স করতে পারে, তেমনি জাজমেন্টটা আমাদের মোরাল ফিলিংকেও, দেখো এখানে কথা ভার্বটা খেয়াল করো, ইনফ্লুয়েন্সিং অ্যান্ড ইনফ্লুয়েন্সড বাই দিস জাজমেন্ট। তাহলে প্রথম সেন্টেন্স হচ্ছে দেখো, আওয়ার মোরাল ফিলিং ইনফ্লুয়েন্সিং দিস জাজমেন্ট। আবার বলতেছে আওয়ার মোরাল ফিলিং ইনফ্লুয়েন্সড বাই দিস জাজমেন্ট। তার মানে কি আমাদের মোরাল ফিলিং দুই দিকেই কাজ করবে। সে যেমন আমাদের জাজমেন্টকে ইনফ্লুয়েন্স করবে, তেমনি সে আমাদের জাজমেন্ট দ্বারাও ইনফ্লুয়েন্সড হতে পারে। মানে একটা রিসিপ্রোকেশন হবে, তাই তো? রিসিপ্রোকেট একটা অ্যাক্টিভিটি হবে, যার মাধ্যমে আবার আমাদের ওই মোরাল ফিলিংটা বি কারেক্টেড অ্যান্ড পিউরিফাইড। মূল কথা হলো আমাদের মোরাল ফিলিংটা ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছো? কখনো যেগুলো ইডিপাস রেক্স পড়তে গিয়ে প্রথমে আমাদের মোরাল ফিলিংটাকে ইনফ্লুয়েন্স করতেছিল আমাদের জাজমেন্টকে, যেটা ভালো বাজে জিনিস, এটা কেউ পরে দেখো আমাদের ধর্মীয় যে মোরাল ফিলিং বোধটা ছিল, সেটা আমাদের ওই সাহিত্যকর্মের প্রতি একটা ইনফ্লুয়েন্স করতেছে। তারপরে আবার আমরা ওই মোরাল ফিলিংয়ের দ্বারা আবার ইনফ্লুয়েন্স হয়ে গেলাম যে না, ঠিকই তো আছে, আমাদেরও তো এরকম হতে পারে, আমাদের তো ভয় লাগতে পারে, এরকম। দেখো, তাহলে আমার মোরাল ফিলিংটা একবার ইনফ্লুয়েন্স করছে, আবার নিজে ইনফ্লুয়েন্স হচ্ছে, হওয়ার পর আমার ভিতরে যে ভুল ধারণাগুলো ছিল সেটা কেমন হয়ে গেল বলো? অটোমেটিক সেটা আবার কারেক্টেড অ্যান্ড পিউরিফাইড হয়ে ঠিক হয়ে গেছে। তাহলে দেখো, একটা সেন্টেন্স দিয়ে কি সুন্দরভাবে তিনি সেন্টেন্সটাকে বলে দিলেন। আমরা কিন্তু লিখতে চাই এটা 3-4 সেন্টেন্স লাগতো, কিন্তু কবি একবারে এক কথার ভিতরে এই কথাটা বুঝে দিয়েছেন। ওকে, তাই বলছে দেখো, টেকিং আপ দ্য সাবজেক্ট। এখন সাবজেক্ট নিয়ে কথা বলি। দেন আপন জেনারেল গ্রাউন্ডস লেট মি আস্ক হোয়াট ইজ মিন বাই দ্য ওয়ার্ড পয়েট। এখন আসি, পয়েট বলতে আসলে কি বোঝায়? হু ইজ দ্য পয়েট? পয়েট আসলে কে? সিডনি তো আমাদের অনেক কিছু বলেছেন পয়েট, নাকি? পয়েটরা হচ্ছে ভেটস, পয়েটরা হচ্ছে প্রফেট, পয়েটরা হচ্ছে মেকার, বলেছেন এরকম কিছু। তাহলে এখানে আসলে অরিজিনালি পয়েট বলতে কাদের বোঝায়? দেখো, একটা জিনিস আমরা মাঝে মাঝে এরকম করি না, যে কোনো টিচার যদি কোনো খারাপ কাজ করে, অন্য লোকেরাও যদি খারাপ কাজ করে, এই দুইজন ব্যক্তি, মনে করো একজন টিচার একটা খারাপ কাজ করলো, আর একজন মনে করো একটা ব্যাংকার একটা খারাপ কাজ করলো, কোনটা মানুষ একটু বেশি খারাপভাবে নেবে? দুইজনের খারাপের পরিমাণ কিন্তু একই, দুইজনই ঘুষ খেয়েছে। হ্যাঁ, টিচারেরটা হ্যাঁ, একটু মাথায় একটু মানুষের টিচার নিয়ে ঘুরবে, কারণ টিচারকে মানুষ একটু অন্যভাবে দেখে অভ্যস্ত, অন্যান্য বিষয়গুলো থেকে টিচারদেরকে মানুষ একটু অন্যভাবে দেখে অভ্যস্ত। তো এখন সম্মান দেয় বেশি, সম্মানের ব্যাপারে, তাই তো, আচরণের ব্যাপারে অন্যভাবে দেখে তারা একটু অভ্যস্ত। এই জন্য দেখা যাচ্ছে অন্য পেশার সাথে একটু ডিফারেন্ট করে দেখে। তো কবির কথা হলো যে আমরা অরিজিনালি টিচার বলতে কাকে বোঝাই? এখন যদি কোনো টিচার কোনো অপরাধ করে, এটা কি কোনো টিচারের দোষ নাকি মানুষের দোষ বলো? মানুষের দোষ। তাহলে ওটা ব্যক্তি এটা অপরাধটা করেছে, কোনো পেশায় এই অপরাধটা করেনি। তাহলে তো সব আমরা যদি এখন একজন টিচার অপরাধ করেছে বলে এখন যদি দুনিয়ার সব টিচারকে আমরা দোষ দিতে থাকি, তাহলে কি হবে বলো? বা একজন ব্যাংকার বা একজন হুজুর বা একজন কোনো ব্যক্তি অপরাধ করেছে বলে এখন আমরা সারা দুনিয়া সবাইকে অপরাধী ভাবতেছি, তাহলে তো হবে না। আর মূল কথা হলো, তাহলে ও তো টিচারই হতে পারেনি। তার আচরণ যদি ওরকম টিচার সুলভের বাইরে চলে যায়, তাহলে তো সে টিচারই হতে পারেনি। টিচারের সাথে স্টুডেন্টের সম্পর্ক হবে একদম অন্য ধরনের। হ্যাঁ, সে ফাদারলি রিলেশনশিপ থাকবে, একটা ফাদার বা প্যারেন্টলি রিলেশনশিপ থাকবে, বয়স যাই হোক না কেন, হয়তো আমি তার অরিজিনাল প্যারেন্ট না, কিন্তু প্যারেন্টাল একটা রিলেশনশিপ থাকবে, একটা মানে কি বলবো, সবসময় গ্রুমিং একটা রিলেশনশিপ থাকবে। সেখানে যদি একটা খারাপ রিলেশনশিপ তৈরি হয়, তাহলে বুঝতে হবে ওটা টিচার স্টুডেন্ট রিলেশনশিপ হয়নি, ওটা তাহলে অন্য সম্পর্ক, ওটাকে আর টিচিংয়ের নামটা ইউজই করা যাবে না। তা ঠিক ওই রকম তিনি বলছেন, যদি কেউ আসলে পয়েট নিয়ে তো আমরা কথা বলছি, তাহলে পয়েট আসলে কি এটা আমরা আগে বুঝি। যে পয়েট 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 করে তো আমরা খুব মাথা খামাই, তাহলে যে লিখবে সেই কি পয়েট বলো? আমি কবিতা লিখলে কি আমি পয়েট হয়ে যাব? পয়েট টার্মটা দেয় কে? এখন একটা জিনিস ভাবো, আমি যখন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি তখন আমি শিক্ষক, আমি যখন আমি যখন প্রাইভেট পড়াতাম তখনও আমাকে
স্যার স্যার বলে আমার স্টুডেন্টরা ডাকতো, তখন কি আমি শিক্ষক ছিলাম? বলো তো না স্যার। কেন? ছিলেন তো স্যার, তখনও হ্যাঁ, শিখাতেন না, যখন এই যে শিখাতেন তখন টিচিং ব্যাপারটা, টিচিং এর যে ইয়াটা, এটা কাউকে দেওয়া লাগে না। ডাক্তার হওয়া লাগে, ব্যাংকার হওয়া লাগে, কিন্তু টিচার কি হওয়া লাগে? মানে কারো মাধ্যম দিয়ে হওয়া লাগে, কোনো আইন টাইনের মাধ্যমে হওয়া লাগে? তুমি যদি কাউকে শিখাও, সে তুমি হয়ে যাচ্ছ তার কাছে শিক্ষক। জি স্যার, আমি এটা এখন তোমার পড়ি, আমি যদি কাউকে পড়াই তাহলে আমি তার শিক্ষক। শিক্ষক অথবা অ্যাক্টিভিটিতে হয়ে যাচ্ছে। তেমনি পয়েট আসলে কে? পয়েট কি কেউ টার্ম দিয়ে, সরকার কি তাকে লিখিতভাবে দিবে যে তুমি আজ থেকে পয়েট বলো, বা তুমি রাইটার? এটা তাই না স্যার। তাহলে এটা তাহলে কিভাবে আমরা নিয়োগ করব? এটা কিভাবে আমরা পাবো? বলছে টু হুম ডাজ হি অ্যাড্রেস হিমসেলফ। তাহলে এই যে হ্যাঁ, যে টু হুম ডাজ হি অ্যাড্রেস হিমসেলফ, তাহলে তাকে কি হিসাবে সে অ্যাড্রেস করবে? মানে আমি যখন পয়েট, তাহলে আমি আসলে তাকে, আমি আমাকেই, হি অ্যাড্রেস হিমসেলফ মানে নিজেকেই কীভাবে অ্যাড্রেস করবে? অ্যান্ড হোয়াট ল্যাঙ্গুয়েজ ইজ টু বি এক্সপেক্টেড ফ্রম হিম। ওই যে বললাম যে টিচারের আচরণ থেকে আমরা কি এক্সপেক্ট করব, তেমনি একজন পয়েটের, মানে পয়েটের কাছ থেকে কোন জাতীয় ল্যাঙ্গুয়েজ রিডাররা এক্সপেক্ট করবে, এই সব কিছু মিলেই তো আমাকে বুঝতে হবে। অতএব পয়েট বলতে কী বোঝাচ্ছে না একটু খেয়াল রাখো এখানে। পয়েট বলতে হি ইজ আ ম্যান স্পিকিং টু মেন। অতএব পয়েট মানে হচ্ছে একজন মানুষ যে অন্য মানুষের সাথে কথা বলে। আ ম্যান, ইট ইজ ট্রু, এন্ডোড উইথ মোর লাইভলি সেন্সিবিলিটি। অতএব পয়েট হলো যে কোনো মানে ইজি, মানে নর্মাল কোনো ম্যান না, সে হচ্ছে এমন একজন ম্যান যার রয়েছে লাইভলি সেন্সিবিলিটি, মোর এনথোজিয়াজম অ্যান্ড টেন্ডারনেস। তাহলে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। তাহলে সেও একজন মানুষ, সে অন্য মানুষের সাথে কথা বলছে, কিন্তু অন্য মানুষ থেকে তার পার্থক্যটা হলো কি, যে হি ইজ এন্ডোড উইথ মোর লাইভলি সেন্সিবিলিটি, মানে তার সেন্সিবিলিটি খুব অ্যাক্টিভ। আমরা কমন পিপল যেটা ফিল না করতে পারবো, সে কিন্তু ফিল করতে পারবে। একটা কমন পিপল যেটা নিয়ে এনথুজিয়াজম ফিল না করবে, একজন পয়েট সেটা নিয়ে ফিল করতে পারে। একটা তেলাপোকা নিয়ে ফিল করতে পারে, একটা সাপ নিয়ে ফিল করতে পারে একজন কবি। তাই তো সিম্পল একটা ছোট্ট ঘাস নিয়েই একজন কবি এনথুজিয়াজম ফিল করতে পারে, কারণ তার সেন্সিবিলিটিটা খুবই অ্যাক্টিভ। এবং টেন্ডারনেস, আমরা বলি না যে লোকটা খুব সেন্সিটিভ, হ্যাঁ, অল্পতেই মাইন্ড করে, এরকম আছে না? যারা সেন্সিটিভ তারা একটু বেশি মাইন্ড করে, এরকম হয় না? একটা ছোট কথা বললেও রেগে যায়। আবার অনেকে আছে এটা নিয়ে কিছু মনেই করে না। তাহলে পয়েটের সংজ্ঞা কি? অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ, পয়েট ইজ আ ম্যান স্পিকিং টু মেন, এন্ডোড উইথ মোর লাইভলি সেন্সিবিলিটি, মোর এনথুজিয়াজম অ্যান্ড টেন্ডারনেস, অ্যান্ড মানে হি হ্যাজ আ গ্রেটার নলেজ অফ হিউম্যান নেচার। এবং হিউম্যান নেচার নিয়ে তার গ্রেটার নলেজ আছে, যেটা কমন পিপলের নেই। অ্যান্ড আ মোর কম্প্রিহেন্সিভ সোল, দেখো, দেন আর সাপোজ টু বি কমন অ্যামং ম্যানকাইন্ড। হ্যাঁ, তাহলে কম্প্রিহেন্সিভ সোল থাকবে, যে সোলটা কমন ম্যানকাইন্ডের মধ্যে খুব একটা পাওয়া যাবে না। মোর কম্প্রিহেন্সিভ সোল দেন আর সাপোজ টু বি কমন অ্যামং ম্যানকাইন্ড। তাহলে ম্যানকাইন্ডের মধ্যে যে সোলটা আমরা আশা করে থাকি, তার থেকেও কম্প্রিহেন্সিভ সোল তার ভিতরে থাকে বলে মনে করা হয়। কি কথা বুঝতে পারছো? তাহলে এই হলো মোটামুটি একজন পয়েটের সংজ্ঞা কবির মতে, মানে আমাদের ওয়ার্ডসওয়ার্থের মতে। কি বুঝতে পারছো এই সংজ্ঞাটা? তাহলে জি স্যার। এই ব্যাপারটা খেয়াল রাখবে, এবং সে মানে তার ফিচারগুলো খেয়াল রাখবা, যে সে হচ্ছে কি মোর লাইভলি, মোর এনথুজিয়াস্টিক অ্যান্ড মোর টেন্ডার, এবং তার আছে কি গ্রেটার নলেজ অ্যান্ড কম্প্রিহেন্সিভ সোল। এইগুলো তাকে একজন একটা পয়েট বানিয়েছে। এখন ওইগুলোকে এখানে বর্ণনা করা হয়েছে, আমি ওটা নিয়ে আর পড়তে যাচ্ছি না, আমি একটু দেখি, ওইগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে মাত্র, মানে এক্সপ্লেন করা হয়েছে। দেখো এই জায়গায় যদি আমরা বলি, হ্যাঁ, যে অ্যান অ্যাবিলিটি অফ কনজিউরিং আপ ইন হিমসেলফ প্যাশন হুইচ আর ইনডিড ফার ফ্রম বিং দ্য সেম অ্যাজ দোজ প্রডিউস বাই রিয়েল ইভেন্টস। হ্যাঁ, মানে দেখো যে তার ভিতরে এমন কিছু প্যাশন সৃষ্টি হবে, কনজিউর আপ মানে সৃষ্টি করা, তাহলে তার ভিতরে এমন একটা অ্যাবিলিটি থাকবে, যে অ্যাবিলিটির মাধ্যমে সে যে কোনো প্যাশন খুব দ্রুত তৈরি করতে পারবে, যে প্যাশনটা সাধারণত রিয়েল ইভেন্টের মাধ্যমে যেভাবে প্রডিউস হয় তার থেকে আরও বেশি গভীরে প্রডিউস হয়। মানে মনে করো কোনো একটা ঘটনা ঘটলো, হ্যাঁ, কোনো একটা ঘটনা ঘটলো, যে একটা মনে করো রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছিল, হঠাৎ করে একটা মোটরসাইকেল আলা এসে কুকুরটাকে অ্যাক্সিডেন্ট করে কুকুরটাকে মেরে দিল। তা কুকুরটাকে যারা আমরা রাস্তার পথচারীরা যখন যাচ্ছি, তখন আমরা কেমন করে তাকাবো? খুব একটা সেন্সিটিভিটি কাজ করবে আমাদের, বলো? একটু হয়তো দুঃখ কাজ, হায় রে কুকুরটা মারা গেল, ব্যাপারটা এরকম নাকি? এবং এই প্যাশনটা সবার ভিতরে হবে আশা করি। কিন্তু কবি যদি দেখে তখন কেমন হতে পারে তার ভিতরে? তিনি খুব গভীরে যাবেন না এটা নিয়ে, বলো? গিয়ে সে কোনো কবিতাও লিখে ফেলতে পারে। কবি একটা চুলকে নিয়েও একটা কবিতা লিখে ফেলতে পারে, যাই যে চুলটা আজ থেকে সেপারেট হয়ে গেল,
আর কখনোই চুলের সাথে আমার দেখা হবে না, এই চুলটা আমার আর কখনোই থাকবে না, হ্যাঁ, এইটা নিয়ে দেখছে কায়দে কুইদে কবি অন্যরকম করে ফেলতে পারে। ঠিক আছে তো, তাই বলছে এমন কিছু প্যাশন তিনি তৈরি করে ফেলতে পারেন, এই প্যাশন তৈরি করার অ্যাবিলিটি একজন কবির ভিতরে থাকবে। বুঝতে পারছো, এই কথাটাই বলতে চাচ্ছে। এই জন্য তাকে বলা হচ্ছে কি বেশি সেন্সিটিভ এবং কম্প্রিহেন্সিভ সোল এবং মানে মোর এনথোজিয়াস্টিক এবং টেন্ডার, যে একটা মাছি মেরে ফেললো হঠাৎ করে সে একটা, ঠিক আছে তো, তো হঠাৎ করে দেখা যাচ্ছে কী হলো, একটা মাছি সে মারে ফেললো, মারে ফেলার পর তার খুব দুঃখ হচ্ছে, হায় রে এই মাছিটাকে মেরে ফেললাম, এই জীবনটাকে আমি শেষ করে দিলাম, আর কখনোই এই মাছিটা পৃথিবীতে থাকবে না। হ্যাঁ, এখন তার যে আরও সহযোগী মাছিরা ছিল তারা কী করতেছে, সেই কিটসে সে অ্যাডনাইসের মতো অবস্থা হয়ে যেতে পারে কিনা বলো, এক মাছি নিয়ে। অথচ আমরা আমরা হলে কি 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 করবো বিষয়টাকে, জাস্ট সিম্পলি মাছিটাকে ধরে মারে পা দিয়ে চটায়ে ছেড়ে দিলাম, যা কিছু মনেই করলাম না। কিন্তু কবি হলে ওখানে আরো খুশি হব তখন যে মেরে ফেলতে পারছি। আমাকে খুব ডিস্টার্ব করতেছিল, আর কবি হলে হ্যাঁ সে অপরাধী হয়ে যাবে, হায় রে তার যে সোল আছে, তার যে স্বামী আছে বা তার যে স্ত্রী আছে, তার দাদা আছে, তার নানা আছে, হায় রে তাকে আর ফিরে যেতে না পেয়ে কি দুঃখ তাদের। হ্যাঁ, তারা অপেক্ষা করতেছে সারাদিন যে আমার সে মাছি গেল কই। হ্যাঁ, সন্তানেরা কাঁদতেছে, হ্যাঁ, স্বামী দুঃখ করতেছে, তাহলে কোথায় পাবে তাদের। এবার মনে করো এই মাছিটা কোনো রকমভাবে একটা ডাঙা ভাঙা অবস্থায় সে বাড়িতে পৌঁছাইছে, বুঝতে পেরেছ। এইবার সে মাছি নিয়ে কি কান্নাকাটি করবে সবাই মিলে বলো তো। এমন কান্নাকাটি কবি শুরু করে দিবে মনে হবে যেন মহামারী এখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং সেই ক্রিটিক্সের মতো করে অ্যাডনাইসের মতো হ্যাঁ অভিশাপ দেওয়া শুরু করবে, যে আজকে এই মাছিটাকে মারছে তার এই হোক তার সেই হোক। হ্যাঁ, করতে পারেন এরকম। এইরকম করে যদি ভাব তাহলে কবিরা কতখানি সেন্সিটিভ হতে পারে। তাই ব্যাপারটা ঠিক এই জায়গায় যে আমরা কিছু মনে করছি না যে রিয়েল ইভেন্ট থেকে আমাদের যা প্রডিউস হয় কবিদের মনের মধ্যে তার থেকে আরও ডিপ প্যাশন কনজুর আপ হয়, সৃষ্টি হয়। হ্যাঁ, এটাই বলতে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাই এখানে একটা বিষয় বলতে দেখো যে আদার মেন আর অ্যাকাস্টম টু ফিল ইন দেমসেলফ। দেখো অন্যান্য মানুষগুলো জাস্ট ফিল করে মাত্র কোনো একটা বিষয় নিয়ে ফিল করে, কিন্তু কবিরা এইটা করে কি খুব সিম্প্যাথি দিয়ে ভাবে। হ্যাঁ, দেখো of the sympathy which are pleasing and delightful do more nearly resemble to the passion produced by real event. ওকে, তাই বলছে রিয়েল ইভেন্টের মতো, যে একজন মানুষ মারা গেলে যেমনটা হতো ওই মাছি মরার কারণে ঠিক রিয়েল ইভেন্টের মতো প্লিজ মানে কী হবে তার সিম্প্যাথি গ্রো করবে। সুতরাং হোয়েন্স অ্যান্ড ফ্রম প্র্যাকটিস হি হ্যাজ অ্যাকুয়ার্ড আ গ্রেটার রেডিনেস অ্যান্ড পাওয়ার ইন এক্সপ্রেসিং হোয়াট হি থিঙ্কস অ্যান্ড ফিলস। অতএব এইভাবে সে প্র্যাকটিস করতে করতে, হ্যাঁ মানে প্রতিনিয়ত তার এই চিন্তাভাবনা এত সেন্সিটিভ হওয়ার কারণে প্র্যাকটিস করতে করতে সে একটা রেডিনেস থাকে তার, মানে যে কোনো বিষয়ে ওই আজকে মাছি নিয়ে লিখলো পরের দিন সাপ নিয়ে লিখতে পারে। হঠাৎ করে গিয়ে দেখলো কি যে মাঠের মধ্যে এক সাপ মরে পড়ে পুরো কঙ্কাল হয়ে গেছে, এর আগের দিন সে একটা মাছি নিয়ে কবিতা লিখছে, এবার দেখা যাচ্ছে একটা সাপ নিয়েও কবিতা লিখে ফেলতে, কারণ কি তার এই থিঙ্কস এবং ফিলিংয়ের ব্যাপারটা প্র্যাকটিস হয়ে আছে। প্র্যাকটিস হয়ে থাকার কারণে ও দ্রুত যে কোনো বিষয় নিয়ে এই ফিলিংটা তুলে ধরতে পারে, স্পেশালি দোজ থটস অ্যান্ড ফিলিংস বাই হিজ ওন চয়েস অর ফ্রম দ্য স্ট্রাকচার অফ হিজ মাইন্ড অ্যারাইজ ইন হিম উইদাউট ইমিডিয়েট এক্সটার্নাল এক্সাইটমেন্ট। যে আলাদা করে এক্সাইটমেন্টের প্রয়োজন নেই, কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে, একটা জিনিস দেখার সাথে সাথে ক্রিয়েট হয়ে যাচ্ছে। কারণ কি এগুলো তার এই বৈশিষ্ট্যের জন্য। হ্যাঁ, তার ভিতরে যে সেন্সিটিভিটি আছে, এনথোজিয়াজম আছে, টেন্ডারনেস আছে, এই জন্য তার মাইন্ডটাই ওইভাবে তৈরি। আর এইভাবে চিন্তা করতে করতে তার ভিতরে এমন একটা রেডিনেস তৈরি হয়ে যায় এবং পাওয়ার তৈরি হয়ে যায় নিজেকে এক্সপ্রেস করার জন্য, যে তার ওই এক্সপ্রেশনগুলো আসার জন্য আর দ্রুত মানে খুব গভীর চেষ্টা করতে হয় না, এটা ইমিডিয়েটলি হয়ে যায়। ঠিক আছে তো, কোনো এক্সাইটমেন্টের প্রয়োজন হয় না। কি কথা বুঝতে পেরেছ কবিরা কেমন? তাই এই হলো কবির সংজ্ঞা। সুতরাং বাট হোয়াট এভার পোর্শন অফ দিস ফ্যাকাল্টি উই মে সাপোজ ইভেন দ্য গ্রেটেস্ট পয়েট টু পজেস। অতএব যে ফ্যাকাল্টির কথা আমি বললাম, যে ফিচারের কথা বললাম, এটা সে গ্রেটেস্ট পয়েট হোক আর যে পয়েটই হোক, বলছে উই মে সাপোজ ইভেন দ্য গ্রেটেস্ট পয়েট টু পজেস দেয়ার ক্যানট বি আ ডাউট দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ which it will suggest to him must often in liveliness and truth fall short of that which is uttered by men in real life under the actual pressure of those passions, certain shadows of which the poet thus produce or feels to be produced in his path. এক লাইনেই একটা প্যারাগ্রাফ শেষ। হ্যাঁ, অতএব বলছে এখানে দেয়ার ক্যান নট বি আ ডাউট, অতএব সন্দেহ করার কিছু নেই যে দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইট উইল সাজেস্ট টু হিম, অতএব তার ওই যে প্যাশনটা যখন সৃষ্টি হয়ে গেছে তখন ওই প্যাশনটাকে রিপ্রেজেন্ট করতে যে ল্যাঙ্গুয়েজটা তার ভিতরে আসবে, এবং সেই ল্যাঙ্গুয়েজের ভিতরে কী থাকবে, ইন লাইভলিনেস অ্যান্ড ট্রুথ থাকবে। অতএব সেটা কখনোই কেমন হবে, ফলস শর্ট অফ হুইচ ইজ আটার্ড বাই মেন ইন রিয়েল
লাইফ আন্ডার দ্য অ্যাকচুয়াল প্রেশার অফ দোজ প্যাশন। তার মানে মনে করো যে ওই যে বললাম যে একজনের মনে করো কোনো একটা পরিবারে একজনের বাবা মারা গেছে, এই বাবা মারা যাওয়ার কারণে তার সন্তানেরা যেভাবে কান্না করতেছে, ঠিক আছে, তো এটা হলো রিয়েল ইনসিডেন্ট, মনে করো রিয়েল ইভেন্ট। এই রিয়েল ইভেন্টের অধীনে কী ধরনের প্যাশন তৈরি হতে পারে সন্তানদের ভিতর? দুঃখবোধ তৈরি হবে নাকি? খুব গভীর আর্তনাদ হবে, মর্নিং করবে কিনা বলো? জি স্যার। এখন কবি তো আর ওরকম কোনো ঘটনার মুখোমুখি হয়নি, কবির তো আর বাপ মা ভাই বোন কিছু মারা যায়নি, কিন্তু হঠাৎ করে সে একটা ওই কুকুর মারা দেখতেই, ঠিক ওই একজন মানুষের বাবা মারা গেলে যেভাবে একজন মানুষ আর্তনাদ করে, কবি সেই ফিলিংটা কেমন করে পাবে? কারণ কবির তো বাবা মারা যায়নি, কিন্তু তার ভিতরেও সেই ফিলিংটা আসবে এবং সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করেই তিনি ওটা লিখবেন ওই কুকুরের বিষয়ে, ঠিক আছে তো? তাই বলছে যে তার ভিতরে ল্যাঙ্গুয়েজের কোনো শর্ট পড়বে না, ঠিক আছে তো? তাই বলছে যে আন্ডার দ্য অ্যাকচুয়াল প্রেশার অফ দোজ প্যাশন, অতএব সার্টেন শ্যাডোজ অফ হুইচ দ্য পয়েট দাস প্রডিউস, হ্যাঁ, ওই শ্যাডোগুলো কবি নিজে প্রডিউস করতে পারবে, ফিলস টু বি প্রডিউস ইন হিমসেলফ, এবং তার ভিতরে ফিলিংটা আসবে যে বাবা মারা যাওয়ার দুঃখটা কবি হয়তো মানে রিয়েল ইনসিডেন্টটা পাননি, কিন্তু তার ভিতরে ওই বোধটা অটোমেটিক তৈরি হয়ে আছে তার ক্যারেক্টারিস্টিক্সের কারণে। এই জন্য একটা কুকুর মারা যাওয়ার কারণে ওই কুকুরের সন্তানদের ক্ষেত্রেও তিনি ওই ভাষা প্রয়োগ করে তিনি কবিতাটা লিখতে পারেন। হ্যাঁ, এই কথা এখানে বলতে যাচ্ছে, ঠিক আছে? দ্য পয়েট, দেখো বলছে কি যে সার্টেন শ্যাডোস অফ হুইচ দ্য পয়েট দাস প্রডিউসেস, তাহলে কবি কিছু শ্যাডো তৈরি করেন, মানে ওই দুঃখবোধের শ্যাডো যেটা অরিজিনাল ঘটনা দিয়ে হতো সেটা এখন এই কবিতা লিখতে গিয়ে কবি ওই শ্যাডো এখন এই জায়গায় দিবেন। অ্যান্ড ফিলস টু বি প্রডিউস, দেখো টু বি প্রডিউস ইন হিমসেলফ, মনে হবে এমনটা যে যেন তার ভিতরেই এরকমটা হচ্ছে, কবি যেন নিজেই ফিল করছেন এমনটা মনে হবে। তো এরকম আমরা কি পাইনি বিষয়গুলো? দেখো যে ড্রামাগুলো পড়েছি, যেমন শেক্সপিয়ার যে লিখেছেন, এটা কি সম্ভব বলো? এই যে মানে মনে করো ক্রিস্টোফার মার্লো যে ডক্টর ফস্টাস লিখেছেন, তাহলে ডক্টর ফস্টাসের যে বিষয়গুলো তিনি আলোচনা করেছেন, এইগুলো মনে হচ্ছে কি যে তার জীবনে ঘটেছে? বলো, এগুলো কি তার জীবনে ঘটেছে যে তার জন্য তিনি বলতে পেরেছেন? না স্যার, এগুলো ইমাজিনেশনের মাধ্যমে করা। তাহলে তার সেন্সিটিভিটির মাধ্যমে, ওই অ্যাবিলিটির মাধ্যমে এমনভাবে ওয়ার্ডগুলো ইউজ করেছেন মনে হচ্ছে যেন তার জীবনে যেন ঘটেছে, তিনি যেন পুরো দেখতে পাচ্ছেন, এবং ওই ফিলিংগুলো কিন্তু আমাদের ভিতরে ওরকমই আসছে কিনা বলো? তাহলে জি স্যার। তাহলে এই হচ্ছে কবিদের অবস্থা, যে কবিরা অন্য মানুষ থেকে একটা আলাদা, ওই লেখাটা আমাদের ভিতরে আসবেই না, আমরা আনতেই পারবো না। পড়লে পারে মনে হচ্ছে আমি পারতাম, কিন্তু তুমি লিখতে দাও দেখবার আসতেছে না। পড়তে গেলে মানে আমি পারবো, এবার আমি পুরো দুনিয়া ছাপাই ফেলবো বই লিখে, ঠিক আছে তো? কিন্তু তুমি এবার যখন হাতে কলমে ধরবা, মাথায় আসতেছে না, কি করব? ওকে, তো দেখো বলছে হাউএভার এক্সাল্টেড আ নোশন উই উড উইশ টু চেরিশ অফ দ্য ক্যারেক্টার অফ আ পয়েট, অতএব কবিদের ক্যারেক্টারিস্টিক্স যে নোশন যেটাই হোক না কেন, ইট ইজ অবভিয়াস দ্যাট হোয়াইল হি ডেসক্রাইব অ্যান্ড ইমিটেটস প্যাশন, ওই যে বলছে, হ্যাঁ, যখন সে কোনো প্যাশনকে ডেসক্রাইব করে বা ইমিটেট করে, ওই যে কুকুরের মারা যাওয়ার কারণে, হ্যাঁ, তিনি যে প্যাশনটাকে, একজন মানুষের প্যাশনটাকে কুকুরের ভিতরে দিচ্ছেন, হিজ এমপ্লয়মেন্ট ইজ ইন সাম ডিগ্রি মেকানিক্যাল কম্পেয়ার্ড উইথ দ্য ফ্রিডম অ্যান্ড পাওয়ার অফ রিয়েল অ্যান্ড সাবস্টেন্সিয়াল অ্যাকশন অ্যান্ড সাফারিং। তাহলে ওই অরিজিনালি একজন মানুষের বাবা মারা যাওয়ার কারণে যে প্যাশনটা ওই ব্যক্তি ফিল করছিল, কবি যখন আবার ওইটাকে কুকুরের মধ্যে আরোপ করবেন, তখন সেটা তো অরিজিনাল না, সেটা কি বলো তো? মেকানিক্যাল না? হ্যাঁ, সেটা কিন্তু মেকানিক্যাল। তাহলে তিনি এমপ্লয় করছেন, ওই প্যাশনটাকে এমপ্লয় করছেন, তাহলে ওই তার এমপ্লয়মেন্টটা ইজ ইন সাম ডিগ্রি মেকানিক্যাল কম্পেয়ার্ড উইথ দ্য ফ্রিডম অ্যান্ড পাওয়ার অফ রিয়েল। তাহলে ওই রিয়েল প্যাশনটা যেভাবে সৃষ্টি হয়েছিল, এখানে তো রিয়েল প্যাশন তৈরি হচ্ছে না, কিন্তু তারপরেও কবি তো দিচ্ছেন ওইখানে প্যাশনটা, অর্থাৎ প্যাশনটা মেকানিক্যাল মনে হচ্ছে, যেটা জোর করে ওই প্যাশনটাকে তিনি আরোপ করাচ্ছেন, কিন্তু আরোপ করালেও ওটা তো অরিজিনাল মতোই মনে হয় নাকি? সো দ্যাট ইট উইল বি দ্য উইশ অফ দ্য পয়েট টু ব্রিং হিজ ফিলিং নিয়ার টু দোজ অফ দ্য পার্সনস হুজ ফিলিং হি ডেসক্রাইব। অর্থাৎ তিনি কবি যখন আবার মেকানিক্যাল হোক আর যাই হোক না কেন, তিনি ওই অ্যাকচুয়াল সাফারিংয়ের জন্য যে প্যাশনটা তিনি তার রাইটিংয়ের ভিতরে যেটা দিতে চাচ্ছেন, কবি এমনভাবে ওইটাকে নিয়ে আসেন যে তিনি এমনভাবে উইশ করেন যে তিনি ওই অরিজিনাল ফিলিংটাই যেন এখানে নিয়ে আসতে পারেন। দেখো, টু ব্রিং হিজ ফিলিং নিয়ার টু দোজ অফ দ্য পার্সনস হুজ ফিলিং হি ডেসক্রাইব, তার মানে যার ফিলিং আমি ডেসক্রাইব করছি তার ফিলিংটা যেন তার ভিতরে চলে আসে, এমনভাবে তিনি বর্ণনা করেন, এমনভাবে কান্নাকাটি করেন, এমনভাবে দুঃখ বোধ করেন, এমনভাবে প্রেমটা উপস্থাপন করেন, মনে হবে যেন কবি নিজেই ফিল করছেন। কবি যদি নিজে ফিল না করতে পারেন তাহলে কি লিখতে পারা যায় বলো তো? আমি যেটা ফিল করবো না সেটাকে আমি বলতে পারবো কখনো? বলো।
না হ্যাঁ, অতএব যে ভিন্ন ভিন্ন মাত্রার বই লেখে তার নিশ্চয়ই সে কত ফিলিংয়ের সাথে অভ্যস্ত। তুমি যখন রবীন্দ্রনাথের প্রচুর বই পড়বা, হ্যাঁ, তুমি গল্পগুলো পড়ো রবীন্দ্রনাথের, শেক্সপিয়ারের তুমি নাটকগুলো পড়ো একের অধিক, এতগুলো ফিলিং তারা বর্ণনা করলো কীভাবে? এটা আমার কাছে অদ্ভুত লাগে। বিশেষ করে রবীন্দ্রনাথের এত লেখা আমি অনেকগুলো পড়েছি, পড়ার পর শুধু মনে হয় আমার যে তিনি এগুলো জানলেন কেমন করে, একটা মেয়ের ক্যারেক্টার তিনি কেমন করে বর্ণনা করতে পারেন, একটা ছোটো বাচ্চার ফিলিংকে তিনি কীভাবে বর্ণনা করতে পারেন? হ্যাঁ, তার মানে তাকে তোর ভিতরে ঢুকতে হয়েছে, প্যাশনটা ক্রিয়েট করতে হয়েছে, এবং এই প্যাশনটা ক্রিয়েট করার সময় যে ব্যক্তির প্যাশন তিনি দিতে যাচ্ছেন, এখন তিনি বৃদ্ধের প্যাশন দিবেন, এখন তিনি ছোটো বাচ্চার প্যাশন দিবেন, এখন বাবার প্যাশন দিবেন, তাহলে এগুলো দিতে গিয়ে তো তাকে ফিল করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, এগুলো অল্প সময়ের মধ্যে, দেখো শর্ট স্পেস অফ টাইম পারহ্যাপস টু লেট হিম স্লিপ ইনটু অ্যান এন্টায়ার ডেলিউশন, তার মানে ওই অল্প সময়ের জন্য যেন তিনি ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যান, ওই মোহের ভিতরে ঢুকে যান। অ্যান্ড ইভেন কনফাউন্ড অ্যান্ড আইডেন্টিফাই হিজ ওন ফিলিং উইথ দিয়ার্স, এবং ওই ডিলিশনের মধ্যে ঢুকে গিয়ে তিনি তার নিজের ফিলিংয়ের সাথে তাদের ফিলিংয়ের সাথে মিশিয়ে ফেলেন। হ্যাঁ, কনফাউন্ড অ্যান্ড আইডেন্টিফাই হিজ ওন ফিলিং উইথ দিয়ার্স অ্যান্ড মডিফাইং অনলি দ্য ল্যাঙ্গুয়েজ, তখন শুধু তিনি ল্যাঙ্গুয়েজটা মডিফাই করেন কিন্তু ফিলিং তো অরিজিনাল হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো টু হিম বাই কনসেপশন হি, দেখো হি ডিসক্রাইবস ফর আ পার্টিকুলার পারপাস দ্যাট অফ গিভিং প্লেজার, তার মানে তিনি, দেখো তাহলে কীভাবে একজন কবি লিখছে, এটা কিন্তু এত সহজ ব্যাপার নয়। আমরা যত হয়তো হাসাহাসি বা ঠাট্টা মশকরা করি, এটা কিন্তু এত সহজ ব্যাপার হচ্ছে না। একজন কবিকে খুবই সেন্সিটিভ হতে হয়, খুবই মানে কি বলবো গভীরভাবে ভাবতে হয়, এবং সেগুলোকে সেভাবে আরোপ করতে হয়। এগুলো একটু পড়বা তাহলে বুঝতে পারবা। তো যাই হোক, আমি একটা এটি গেলাম, ওই কথাগুলো আবার একটু বেশি করে এখানে বর্ণনা করা আছে। দেখো এখানে হি উইল ফিল দেয়ার ইজ নো নেসেসিটি টু ট্রিক আউট ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তারপরেরটা আমরা পড়ি, but it may be said by those who do not object to the general spirit of these remarks. এখন মূল কথা হলো it may be said by those who do not object to the general spirit of this remark. তাহলে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো নিয়ে যাদের কোনো অবজেক্ট নেই, আপত্তি নেই, তারা এটা বলতে পারে যে as it is impossible for the poet to produce upon all occasions language, যে এটা যেহেতু অসম্ভব কবিদের ক্ষেত্রে যে সব অকেশনে সব ল্যাঙ্গুয়েজ কি তৈরি করা যায়। মনে করো এখন কবি একটা গল্পের ভিতরে 4টা ক্যারেক্টার তৈরি করবেন, একজন হচ্ছে টিচার, একজন হচ্ছে ব্যাংকার, একজন হচ্ছে পুলিশ, একজন হচ্ছে মনে করো কৃষক, আর একজন মনে করছে কোবলার। এই 4জন বা 5জন মানুষের প্যাশন কি একই জিনিস, একই রকম হয়? বলো, এই 5জন মানুষের প্যাশন কি একই রকম, চিন্তা ভাবনা না স্যার, একই রকম না। তাহলে কবি যখন একটা বইয়ের ভিতরে এই 5জন মানুষের বৈশিষ্ট্য বা গল্প আলোচনা করবেন, তখন ল্যাঙ্গুয়েজ যদি একই রকম হয়েছে তাহলে কি হবে বলো? না স্যার। হ্যাঁ, তাহলে কারণ একজন টিচারের আর একজন ব্যাংকারের ফিলিং একরকম না, কথাবার্তা একরকম না, একজন কৃষক এবং একজন ডাক্তারের ফিলিং একরকম না। তাহলে কবিকে কি কি করতে হচ্ছে, ওই ভিন্ন ভিন্ন ব্যক্তির প্যাশনগুলোকে তাকে ফিল করতে হচ্ছে এবং সেইগুলোকে ফিটিং করতে হচ্ছে তাকে। তাই বুঝে দেখো অ্যাজ, এবং কি করছে দেখো টু প্রডিউস আপন অল অকেশনস ল্যাঙ্গুয়েজ, তাহলে তাকে প্রডিউস করতেছে সেই ল্যাঙ্গুয়েজগুলো যেটা অকেশনের সাথে যায়, অ্যাজ এক্সকুইজিটলি ফিটেড ফর দ্য প্যাশন অ্যাজ দ্যাট হুইজ দ্য রিয়েল প্যাশন ইট সেলফ সাজেস্ট। হ্যাঁ, মানে একজন কৃষকের রিয়েল প্যাশনটা যেভাবে তৈরি হবে, কবিকে ওই অকেশনে ওই প্যাশনটাকে সেইভাবেই রিপ্রেজেন্ট করতে হচ্ছে। সুতরাং ইট ইজ প্রপার দ্যাট হি শুড কনসিডার হিমসেলফ অ্যাজ ইন দ্য সিচুয়েশন অফ আ ট্রান্সলেটর। তখন আসলে কবি একজন ট্রান্সলেটর হিসেবে কাজ করছেন, তাকে কনসিডার করতে হচ্ছে আমি একজন ট্রান্সলেটর, যে একজন মানে তখন দেখো যে একজন ফিল করতেছে, ফিল করার পর যে ভাষায় সে বলতেছে আমি শুধুমাত্র এটা ট্রান্সলেট করে দিচ্ছি। তারপরে কবি এখানে কী হিসেবে কাজ করছেন, একজন ট্রান্সলেটর হিসেবে কাজ করছেন। তাহলে এই ট্রান্সলেটটা কার করছেন, কবির ফিলিংকে করতেছেন। তার মানে কবির ফিলিংটা হচ্ছে অরিজিনাল ব্যক্তি আর ভাষাটা হচ্ছে তার ট্রান্সলেশন, মানে রাইটিংটার মাধ্যমে তিনি উপস্থাপন করছেন। তো এইভাবে তিনি কি করেন, ভিতরের বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করতে পারেন। হ্যাঁ, অতএব আমরা যদি একটু দেখি, এরপর একটু খেয়াল করো এখানে বলছে ফার্দার ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মেন হু স্পিক্স অফ হোয়াট দে ডু নট আন্ডারস্ট্যান্ড, হু টক অফ পোয়েট্রি অ্যাজ আ ম্যাটার অফ অ্যামিউজমেন্ট অ্যান্ড আইডিয়াল প্লেজার, who will converse with us as gravely about a taste of poetry as they express it as if it were a thing as different as a taste for rope dancing or দেখো ফ্রন্টিনিয়াক or sherry। মানে ফিলিংটা এরকম হতে পারে যে মূল কথা হলো যারা মনে করো কবিতা পছন্দ করে না, যারা মনে করো কবিতা পছন্দ করে না, ঠিক আছে, তো তারা কি এই কবিতার মধ্যে যে ফিলিংগুলো সেগুলো কি অনুধাবন করতে পারবে বলো? না স্যার। না স্যার। কারণ যে উপন্যাস পছন্দ করে সে এক ধরনের প্রত্যাশা করে, যে প্রোজ পছন্দ করে শর্ট স্টোরি সে এক ধরনের প্রত্যাশা করে,
হ্যাঁ, তো এইভাবে বলছে যে ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যান হু স্পিক অফ হোয়াট দে ডু নট আন্ডারস্ট্যান্ড। তাহলে ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যান হু স্পিক অফ হোয়াট দে ডু নট আন্ডারস্ট্যান্ড, হু টক অফ পোয়েট্রি অ্যাজ আ ম্যাটার অফ অ্যামিউজমেন্ট অ্যান্ড আইডিয়াল প্লেজার। দেখো তারা, তাহলে সেই ব্যক্তিদের কথা বলা হচ্ছে যারা, দেখো হু স্পিক অফ হোয়াট দে ডু নট আন্ডারস্ট্যান্ড। অনেক মানুষ আছে যারা যা বুঝে না তাই নিয়ে কথা বলে, এরকম আছে না মানুষ কিছু, বলো, যারা একটা বিষয় বুঝেই না অথচ এমনভাবে কথা বলে যেন ওই বিষয়টা তা জানে। তাহলে ওই ব্যক্তি যে কোনোদিন পোয়েট্রি পছন্দ করে না, যে পোয়েট্রির ব্যাপারটা বুঝেই না, তার কাছে পোয়েট্রি তো শুধু একটা অ্যামিউজমেন্ট বলেই মনে হবে। দেখো অ্যামিউজমেন্ট অ্যান্ড আইডিয়াল প্লেজার বলে মনে হবে যেন পোয়েট্রির ভিতরে কিছু নাই। তার কাছে ঠিক ওই ফুটবল খেলার মতো মনে হবে, হ্যাঁ, ক্রিকেট খেলা, যে রোপ ডান্সিং উদাহরণ দিয়েছে, এরকম একটা খেলার মতো মনে হবে, যে পোয়েট্রি ওইরকম একটা জাস্ট বিনোদনের মাধ্যম মাত্র। কিন্তু এখানে যে ফিলোসফিক্যাল ব্যাপারগুলো থাকে সেগুলো সে হয়তো বুঝবে না, তাই তিনি অ্যারিস্টটলের কথা এখানে টানছেন। দেখেন বলছে, অ্যারিস্টটল আই হ্যাভ বিন টোল্ড হ্যাজ সেইড দ্যাট পোয়েট্রি ইজ দ্য মোস্ট ফিলোসফিক অফ অল রাইটিং। ইট ইজ সো, এটা আসলে, এবং কবিও সেটাকে সাপোর্ট করছেন। কারণ কি, ইটস অবজেক্ট ইজ ট্রুথ, নট ইন্ডিভিজুয়াল আর লোকাল। ওই যে আমরা যেটা বললাম পয়েটিক ট্রুথ, তাই না, যেটা ইউনিভার্সাল। পয়েটিক ট্রুথ মানে কি, হিস্ট্রিক ট্রুথ মানে কি, যেটা হচ্ছে ঘটে গেছে সেটা। আর পোয়েট্রিক ট্রুথ মানে কি, ইউনিভার্সাল ট্রুথ, যেটা আমরা পয়েটিক্স থেকে পড়েছি, মনে আছে কি, বলো। জি স্যার। সবাই সাপোর্ট করছে, অতএব ইটস অবজেক্ট ইজ ট্রুথ। অ্যারিস্টটল তো নিজেই বলেছেন তার পয়েটিক্সে, নট ইন্ডিভিজুয়াল আর লোকাল। অতএব এটা কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো লোকাল বিষয় না। শেক্সপিয়ার যা বলেছেন সেটা হয়তো বা ওই ইংল্যান্ডের ওই পরিবেশে লিখেছেন, কিন্তু ওটা ইউনিভার্সাল, এটা যে কোনো দেশের সাথে মানানসই হয়। ক্রিস্টোফার মার্লো হয়তো মানে ডক্টর ফস্টাস লিখেছেন জার্মানিক ট্রেডিশন দিয়ে, কিন্তু এটা কি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না? এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। অতএব ইটস অবজেক্ট ইজ ট্রুথ, নট ইন্ডিভিজুয়াল অ্যান্ড লোকাল, বাট জেনারেল অ্যান্ড অপারেটিভ। অতএব এটা হচ্ছে জেনারেল এবং অপারেটিভ, যেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। নট স্ট্যান্ডিং আপন এক্সটার্নাল টেস্টিমনি, বাট ক্যারিড অ্যালাইভ ইন টু দ্য হার্ট অফ প্যাশন। এটা শুধুমাত্র এক্সটার্নাল টেস্টিমনি বা বিনোদনের জন্য এটা টেস্ট হবে না, বরং এটা হার্টি প্যাশনের মাধ্যমে পরিচালিত হবে। ট্রুথ হুইচ ইজ ইটস ওন টেস্টিমনি, হুইচ গিভস কম্পিটেন্স অ্যান্ড কনফিডেন্স টু দ্য ট্রাইব্যুনাল টু হুইচ ইট আপিলস। অতএব এখানে কী ধরনের সত্য হচ্ছে সেটার জন্য আলাদা কোনো ট্রাইব্যুনালদের প্রয়োজন নাই। যে এই পোয়েট্রিতে কী ধরনের সত্য আমরা পাইলাম সেটার জন্য কি আমরা কোর্টে যাব, বলো? যে কোর্টে গিয়ে আমরা কী পরিমাণ সত্য এই জায়গায় আছে এটার প্রয়োজন হয় না। অতএব পোয়েট্রি কী পরিমাণ কনফিডেন্স বা কম্পিটেন্স দেয় সেটা মোটামুটি ওই যার মনে আপিল করে তার উপরে ডিপেন্ড করে। অ্যান্ড রিসিভস দেম ফ্রম দ্য সেম ট্রাইব্যুনাল। অতএব পোয়েট্রি ইজ দ্য ইমেজ অফ ম্যান অ্যান্ড নেচার। অতএব পোয়েট্রি বলতে ম্যান এবং নেচারের ইমেজ বলা হচ্ছে। দ্য অবস্টাকল হুই স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্য ফিলিটা, ওটা আবার বাদ দাও, ওগুলো কথা না। অতএব দ্য পোয়েট রাইটস আন্ডার ওয়ান রেস্ট্রিকশন অনলি। বলছে কবিদের অবশ্যই একটা রেস্ট্রিকশন আছে, নেমলি দ্য নেসেসিটি অফ গিভিং ইমিডিয়েট প্লেজার টু আ হিউম্যান বিং possessed of that information which may be expected from him, not as a lawyer, a physician, a mariner, astronomer or a natural philosopher, but as a man. অতএব বলছে দ্য পোয়েট রাইট আন্ডার ওয়ান রেস্ট্রিকশন। রেস্ট্রিকশনটা হচ্ছে যে তারা কি করে, দ্য নেসেসিটি অফ গিভিং ইমিডিয়েট প্লেজার টু আ হিউম্যান বিং। ঠিক আছে, তো এখন হিউম্যান বিংকে যদি আমরা ইমিডিয়েট প্লেজার দিতে চাই তাহলে সেটা অরিজিনাল গুড রাইটিং তৈরি করবে না। ঠিক আছে, তো এই জন্য ইমিডিয়েট প্লেজার দেওয়ার চিন্তা করা হবে না। অতএব এটা কি করতে হবে, তোমাকে একজন রিডার যখন পড়বে, পড়ার পর বুঝবে, তারপরে সে প্লেজারটা হয়তো আনন্দ করবে। তাছাড়া বলছে আন্ডার ওয়ান রেস্ট্রিকশন অনলি, এই রেস্ট্রিকশনটা তাকে কি করতে হচ্ছে, মেনে চলতে হচ্ছে, ভালো করে খেয়াল করতে হচ্ছে। যেখানে শুধুমাত্র প্লেজার দেওয়াটাই মূল লক্ষ্য না, নাকি? আমরা সিডনিতে পড়েছিলাম যে পোয়েট্রির উদ্দেশ্য কি, পারপাস কয়টা বলো? দুটো ডিলাইটফুল টেস্টিং দেওয়া। হ্যাঁ, দেখি কি আছে কোন গ্রুপে। আচ্ছা একটু ওয়েট করো তো আমার
সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি শোনা স্যার। যাচ্ছে? কি আমার কথা বুঝতে পারছো? কি পড়া বুঝতে পেরেছো এ পর্যন্ত কি পড়লাম বলো তো? জি স্যার। হুম, আচ্ছা, তো যাই হোক, এ আর পড়াতে তোমাদের আমার ভাল লাগে না আমার, বুঝতে পেরেছো? কারণ তোমাদের ওই একই কথা যদি 100 বারও বলা হয় তাও মনে হয় কেউ বুঝো না। হ্যাঁ, বুঝো? কেউ বুঝো কিছু? হ্যাঁ, কথা তো বাংলা ভাষাতেই বলি। স্যার বুঝি তো। কি বুঝো? কিছুই বুঝো না তোমরা। কিছু বুঝো? কি বুঝো? কও। যা পড়াচ্ছেন তা তো বুঝি স্যার। না, কিচ্ছু বোঝো না তোমরা, কিছুই বোঝো না। সবচেয়ে বড় স্যার না বুঝলে তো বলি। সবচেয়ে বড় বিষয়টা হলো আমরা নির্দেশনায় বুঝি না, মানি না। হ্যাঁ, তাহলে বাংলাদেশ একদিন সুন্দর হয়ে যেত, খুবই চকচক করতো, বুঝতে পেরেছো? আমরা জানি রবীন্দ্রনাথের জন্ম কবে কবে হয়েছে, শেক্সপিয়ার কোন কোন গল্প লিখছে, ঠিক আছে তো? কিন্তু এটুকু বুঝি না যে ওই রাস্তায় চকলেট খাওয়ার পর চকলেটের ছোলাটা শর্ট করে ফেলে দিব, তাই তো? এটা কি নির্দেশনা দেওয়া দেওয়া আছে, না নিষেধ করা আছে, না কি বলা আছে বলো তো? হুম, না স্যার, এটা নিজের দায়িত্ব নিয়ে করতে হয়। না করতে হয়, কিন্তু তারপরে কি নিষেধাজ্ঞা নাই এটা আমরা করবো না? বলো, আছে এটা? আছে নাকি? আছে স্যার, নাকি নিষেধাজ্ঞা তো প্রত্যেকে আছে। আলাদা আলাদা করে গিয়ে বলতে হবে? প্রত্যেকে বাড়িতে বাড়িতে গিয়ে এবং প্রত্যেকটা ব্যক্তির কাছে কাছে গিয়ে বলতে হবে এই কাজটা করো না, এরকম বলতে হয়? তা তোমাদের মনে করো গ্রুপে নিষেধ আছে যে লাইক দিবা না, কোনো কিছু শেয়ার করবা না, ক্লোজ গ্রুপে কোনো কমেন্ট করবা না, এরকম বলা আছে কিনা বলো তো? বলা জি আছে তো? স্যার। তাহলে তারপরও যদি জি স্যার। সবাইকে আলাদা আলাদা করে আবার বলতে হয়, তা ব্যাপারটা ওইরকমই না? বলো, ব্যাপারটা ওইরকমই। যে একটা কমন নির্দেশনা আমি দিয়েছি, এগুলো তো প্র্যাকটিস, আমি যা দিচ্ছি সেটা হয়তো কনটেক্সট আলাদা। যে তোমাকে বলা হয়েছে সবাই ট্রেনে ওঠার আগে লাইন দিবেন, লাইন দিয়ে দাঁড়াবেন, কেউ উচ্চস্বরে কথা বলবেন না। আর আমি বলছি আমার এই ক্লোজ গ্রুপে কেউ মেসেজ দিবেন না। নির্দেশনা একই, কনটেক্সট আলাদা। কিন্তু আমরা বাঙালি তো, আমরা ওগুলো বুঝি না, আমরা এগুলো মানার প্রয়োজনে মনে হয় না। আমরা মনে করি যে রুলস ভাঙলেই যেন একটা মহত্ব প্রকাশ পায়, একটা নেতামি প্রকাশ পায়, বুঝতে পেরেছ এই জায়গাটা? এই জন্য বলছি যে আমরা বুঝি না কি বলতে চাই আসলে। তাহলে এত পড়াশোনা করে লাভ কি? ওই শেক্সপিয়ারের 14 গোষ্ঠীর নাম দিলেও তো আমার লাভ নেই, যদি আমার দেশের জন্য সিম্পল একটা এই কথা আমি না মানতে পারি। লাভ আছে বলো? যে আমি ডান দিক দিয়ে চলবো না বাম দিক দিয়ে চলবো, সেটাও আমাকে আমার মতো করে চলবো, আমি দখলে রাস্তার মাঝখান দিয়ে হাঁটবো। হ্যাঁ, এরকম করে হয় বলো? তো যাই হোক, ওগুলা বলি না। এখন আসো আমরা পড়ি। যে জিনিস পড়তেছি তাতে মাথা এমনি কিলবিল করতেছে, যে তোমরা আসলে বুঝতেছো কিনা আমার। হ্যাঁ, বুঝো তো? কিছু বুঝতেছো বলো? স্যার আজকের লেকচারটা বেশি ক্লিয়ার বুঝছি, আর কালকেরটা কেমন যেন রসকসহীন ছিল। পুরোটাই রসকস জিনিস। ওই আগেরটা ছিল হচ্ছে তার ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, তিনি কি করবেন না কি করবেন এই সকল কথাবার্তা শেষ ছিল। মানে ওভারঅল একটা ধারণা তৈরি হচ্ছে কিনা, যদি ওভারঅল ধারণা, কারণ অনেক কথা আছে বক্তৃতার ভিতরে। আমরা যখন বক্তৃতা দিই 1 ঘন্টার কথা বলি, ভিতরে 5 মিনিট থাকে গুরুত্বপূর্ণ কথা, বাকিগুলো কি করা হয়? ওই একটা মূল কথাকে বোঝাতে অনেক এক্সাম্পল টেনে আমরা বলি, কথা 5 মিনিটের, কিন্তু বক্তৃতা হয়ে গেছে 1 ঘন্টার। তো কবির কথাও এখানে, তিনি এক কথা বোঝাতে চাচ্ছেন যে আমি কবিতা কেন লিখছি, আমি কমন ল্যাঙ্গুয়েজ কেন লিখছি, আমি কমন ল্যাঙ্গুয়েজ কেন নিয়েছি, কমন ইনসিডেন্ট কেন নিয়েছি, এটা বোঝাতে গিয়ে তিনি এখন প্রচুর কথা বলছেন। পয়েটকে, পয়েটের কাজ কি, কিভাবে আমরা আলোচনা করি, কি করি না করি, ইত্যাদি বোঝাতে যাচ্ছেন। হ্যাঁ, তো এখানে বর্ণনা অনেক আছে, আমরা মূল জায়গাগুলোকে একটু খেয়াল করব। কিছু কিছু প্যারাগ্রাফ দেখো, অনেক বড় বড় প্যারাগ্রাফ, এক একটা প্যারাগ্রাফই বেশ অনেক আলোচনার বিষয় আছে। হ্যাঁ, তো যাই হোক, বলছে নর লেট দিস নেসেসিটি অফ প্রজিটিং ইমিডিয়েট প্লেজার। এখন মূল কথা হলো, যেহেতু এক কবিদের একটা কি স্ট্রিক্ট একটা রেস্ট্রিকশন আছে, সেটা কি ব্রিফ কোশ্চেন আসতে পারে। রেস্ট্রিকশনটা হলো কি, দে গিভিং ইমিডিয়েট প্লেজার টু আ হিউম্যান বিং, তাই তো? যে আমরা চেষ্টা করছি, এখন ওই কথাটা হচ্ছে যে নর লেট দিস নেসেসিটি অফ প্রডিউসিং ইমিডিয়েট প্লেজার বি কনসিডার অ্যাজ আ ডিগ্রেডেশন অফ দ্য পয়েটস আর্ট। এখন কোনো কবি যদি চায় যে আমি এখন আমার মোরাল টিচিংয়ের থেকে আমার প্লেজারটা বেশি প্রয়োজন, আমি চাই আমার রিডারেরা কী পাক, ইমিডিয়েট প্লেজার পাক, পড়ার সাথে সাথে তারা যেন একটা প্লেজার পায়। তো এরকমটা যদি কোনো কবি দিতে চায়, এটাকে কি আমরা ডিগ্রেডেশন ভাববো, অবমাননা ভাববো কবির আর্টের? বলো, এটা কি কবির আর্টের অবমাননা ভাববো আমি?
না স্যার। বলছে এটা যেন আমরা না ভাবি। কবি তো চাইবেই, কারণ কি উদ্দেশ্য তো দুইটা, প্লেজার অ্যান্ড কি টু টিচ, নাকি টু ডিলাইট অ্যান্ড টু টিচ, আমরা পড়েছি না Teaching. সিডনিতে। হ্যাঁ, অতএব প্লেজার দেওয়ার একটা ইচ্ছা তো থাকতেই পারে। অতএব যদি কোনো কবি চায় ইমিডিয়েট প্লেজার দিতে, তাহলে এটাকে অবশ্যই আমরা ডিগ্রেডেশন ভাববো না। এখন ব্যাপারটা ঠিক এইরকম যে মনে করো আমি তো তোমাদেরকে পড়াই, নাকি আমি তোমাদেরকে পড়াই, এবং এখানে একটা মান্থলি ফি এর কথা বলা আছে, নাকি বলা আছে কিনা? এখন জি স্যার। জি স্যার। এখন প্রতি মাসে আমি রিমুভ করে দিই, প্রতি মাসে তোমাদেরকে রিমুভ করে দিই একটা বিষয়কে। আমি জানি অনেকে টাকা দেয়, অনেকে দেয় না। এখন আমি যারা দেয় তাদেরকেও রিমুভ করে দিই, যারা দেয় না তাদেরকেও রিমুভ করে দিই। এখন মনে মনে ভাবতে পারে স্যার খুব খারাপ, হ্যাঁ স্যার খুব খারাপ, দেখছো আমি প্রতি মাসে টাকা দিই তাও আমাকে স্যার রিমুভ করে দেয়। এটা কি আমাকে ডিগ্রেডেশন ভাবতে পারো নাকি? এটা কি ভাববা? না স্যার, বাবু না। এটাই তো নিয়ম। এটা একটা সিস্টেম, না, স্যার। যেটা তুমি নিশ্চয়ই ভাববা না, কারণ এটা একটা সিস্টেম যে স্যার তোমাকে হিংসা করে গ্রুপ থেকে রিমুভ করে দেয়নি। এটা একটা সিস্টেম যাতে চেক আপ করা যায় যে কে আসলে, যেহেতু মান্থলি ফি, অতএব কে পড়তে চায় কে পড়তে চায় না। এখন ব্যাপারটা এরকম হতো, তুমি আমাকে ডিগ্রেড করতে পারতা যে স্যার আমি এই মাসে ফিটা দিতে পারবো না, আমি পরের মাসে দিব, কিন্তু না তুমি এই মাসে ফি না দিলে আমি তোমাকে যুক্তই করবো না। এরকম যদি বলতাম তখন তুমি আমাকে বলতে পারতা যে স্যার আরে এত খারাপ লোকটা, হ্যাঁ এক মাসে আমি না একটু বললাম দেরি করে দিব না, এক মাসের টাকা আমি দিলামই না, তাও আমাকে পড়তেই দিল না, তাহলে কি এটাকে একটা খারাপ বলা যায়? কিন্তু তোমাকে আমি রিমুভ করে দিচ্ছি সিস্টেমেটিকলি, সেটা তুমি নিশ্চয়ই খারাপভাবে নিতে পারো না। তো এইখানে সেটা বলা হচ্ছে যে কবি যখন একটা আর্টের বিষয়টা বলবে, তাহলে নিশ্চয় কবির আর্ট হচ্ছে কি যে কোনো কিছু সুন্দরভাবে উপস্থাপন করা, এবং প্রথমটা হচ্ছে আকর্ষণ করে প্লেজার দেওয়া, আর একটা হচ্ছে টিচিং দেওয়া। তাহলে আগে প্লেজার তারপরে টিচিং। যেখানে কোনো প্লেজার নাই সেখানে কেউ টিচিং নিতে যাবে বলো? যেমন এই যে এই ক্লাসগুলো, যেমন সেকেন্ডারি হিস্ট্রি ক্লাস করতে গিয়ে তোমরা উপস্থিত কম থাকতা, তেমনি ক্রিটিসিজমের এই আলোচনাগুলো যেটা ভালো লাগে না সেটা কিন্তু উপস্থিতি কমে যায়, কারণ এটা তোমাদের ভালো লাগে না। তাহলে প্রথমে তো অবশ্যই ভালো লাগার বিষয়টা কাজ করবে, তারপরে ওই যেমন শিশুদেরকে কি খাওয়ানো হয় বলো, ছোট বাচ্চাদেরকে ওই দেখা যাচ্ছে তেতো ওষুধ ওই মিষ্টি দিয়ে খাওয়াতো হবে, ঠিক আছে তো, চিনি দিয়ে খাওয়াতো বা এরকম। হ্যাঁ, যেমন অধিকাংশ ছোট বাচ্চাদের ওষুধগুলো কেমন হয় বলো তো? মিষ্টি হয় না? মিষ্টি হয়। সিরাপ জাতীয় যেগুলো একটু মিষ্টি হয়, কিন্তু অন্য ধরনের মিষ্টি যাতে বাচ্চারা খেতে চায়, কারণ তিতো তো তারা খেতে চায় না। তো এরকম কবিতার কাজ হচ্ছে টিচিংটা আমি শেষে দিব, আগে একটু মিষ্টি করে দিই, মানুষ যেন ওটা পড়ার পর তারপরে আমি ওই পড়তে পড়তে তার ভিতরে ফিলিংটা চলে আসবে। অতএব ইট ইজ ফার আদারওয়াইজ, ইট ইজ অ্যান অ্যাকনলেজমেন্ট অফ দ্য বিউটি অফ দ্য ইউনিভার্স। অতএব প্লেজার দেওয়াটা কিন্তু কি ইউনিভার্সের একটা অ্যাকনলেজমেন্ট। কারণ কি আমরা পৃথিবীতে যা কিছু সুন্দর দেখি সেটা দেখেই তো আমরা তার প্রশংসা করি কিনা বলো? যা সুন্দর না আমরা প্রশংসা করি বলো? না। আমরা কি চাঁদের প্রশংসা করি না সূর্যের প্রশংসা করি? কার? যাদের। কিন্তু চাঁদের তো নিজস্ব আলোই নেই, তাদের আর চাঁদের তো নিজস্ব আলোই নেই, কিন্তু আমরা চাঁদের প্রশংসা করতেছি, কিন্তু কার্যকরী সূর্যকে কিন্তু আমরা প্রশংসা করছি না। অতএব পৃথিবীর এটাই অ্যাকনলেজমেন্ট যে আমরা বিউটি, ইউনিভার্সের বিউটিটাকে আমরা অ্যাকনলেজ করি। হ্যাঁ, অ্যান অ্যাকনলেজমেন্ট দ্য মোর সিনসিয়ার বিকজ নট ফর্মাল বাট ইনডিরেক্ট, ইট ইজ আ টাস্ক ডিলাইট, দেখো লাইট অ্যান্ড ইজি টু হিম হু লুকস অ্যাট দ্য ওয়ার্ল্ড ইন আ স্পিরিট অফ লাভ। ঠিক অনেকটা আমরা যেটা দেখলাম ওই যে তোমার রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট পড়তে গিয়ে, তাই না? যে পাখিটাকে মারলো, কিন্তু যখন সে সাপগুলোকে দেখলো অমনি তার ভিতরে একটা সৌন্দর্যবোধ তৈরি হলো, সাপগুলোকে দেখে সুন্দর বললো, ভালো লাগা কাজ করলো, সৃষ্টিকর্তা খুশি হয়ে গেল, তার অপরাধ বোধটা, তাহলে তার কি পাপটা ওই মুহূর্তে কেটে গেল, তাই তো, শাস্তিটা কমে গেল, এইভাবে দেখানো হলো। ওকে, তাই বলছে দেখো, সুতরাং যদি আমরা একটু খেয়াল করি, ফার্দার ইট ইজ আ হোমেজ পেইড টু দ্য নেটিভ অ্যান্ড নেকেড ডিগনিটি অফ man, to the grand elementary principle of pleasure by which he knows and feels and lives and moves. অতএব মূল কথা হলো যে ইট ইজ আ হোমেজ পেইড টু দ্য নেটিভ অ্যান্ড নেকেড ডিগনিটি অফ ম্যান। অতএব যখন আমরা কোনো নাটক বা গল্প পড়ে মজা পাচ্ছি, তখন অটোমেটিক ওই গল্পের সাথে রিলেটেড মানুষগুলোর প্রতি আমাদের অটোমেটিক কী হয়ে যাচ্ছে, ওই ডিগনিটি বোধটা কিন্তু অটোমেটিক তাকে দেওয়া হয়ে যাচ্ছে। আমি যখন মনে করো কি বলবো, ওখানে কোন নাটকটা পড়েছি আমরা, পজিটিভ ভাইব আসছে, পজিটিভ লাগছে কোনটা, যেমন জিম অ্যান্ড ডেলা। তাহলে জিম অ্যান্ড ডেলার প্রতি আমাদের কি খারাপ মনোভাব তৈরি হয়েছে নাকি একটা ভালো মনোভাব তৈরি হয়েছে বলো? স্যার ভালো মনোভাব তৈরি হয়েছে। তাদের প্রতি কি আমাদের একটা শ্রদ্ধাবোধ কাজ করছে না বলো তো? জি স্যার। তাহলে ওই জিম অ্যান্ড ডেলার প্রতি শ্রদ্ধাবোধ কাজ করা মানে
ওই জাতীয় সকল মানুষের প্রতি শ্রদ্ধাবোধ কাজ করা, যে ওই রকম যারা হবে তাদের প্রতি অটোমেটিক আমাদের একটা শ্রদ্ধাবোধ কাজ করবে। তা ঠিক ওই ব্যাপারটা বোঝাচ্ছে যে একটা ওয়ার্ল্ডকে কবিরা তুলে ধরে, এবং ওইটা পড়ার মাধ্যমে, যেমন আমরা যখন মানে কি ডক্টর ফস্টাস পড়ছিলাম, তখন ডক্টর ফস্টাসের প্রতি আমাদের খারাপ লাগছিল প্রথম দিকে, শেষের দিকে কি ওর প্রতি আমাদের খারাপ লাগছে না একটু অন্যরকমভাবে? বলো, প্রথম দিকে ইভিল মাইন্ডেড হিসেবে খারাপ লাগছে, আর পরে ট্র্যাজিক ক্যারেক্টার হিসেবে খারাপ লাগছে। তার মানে ওর উপরে খারাপ লাগা মানে ওই রকম যে কোনো মানুষই আমাদের সামনে আসুক না কেন তাদের প্রতি আমাদের ওই ফিলিংই কিন্তু তৈরি হবে রিডার হিসাবে। তো এইভাবে ইউনিভার্সালি কোনো কিছুকে রিপ্রেজেন্ট করা, হ্যাঁ, যে বাই হুইচ হি নোজ অ্যান্ড ফিলস অ্যান্ড লিভস অ্যান্ড মুভস, উই হ্যাভ নো সিম্প্যাথি বাট হোয়াট ইজ প্রোপাগেটেড বাই প্লেজার। অতএব আমরা কারো প্রতি কোনো সিম্প্যাথি দিই না যতক্ষণ না পর্যন্ত সেই সিম্প্যাথি বোধটা প্লেজারের মাধ্যমে প্রোপাগেটেড হচ্ছে। এই প্লেজার বলতে কি শুধু আনন্দ মানে পাওয়া বোঝায় বলো তো? দুঃখ পাওয়াটাও তো একটা প্লেজার নাকি? জি স্যার। হ্যাঁ, এই প্লেজার মানে ফিলিংটাকে বোঝায়, মানে আমি কেমন ফিল করছি। দুঃখ পাওয়াটাও এক ধরনের প্লেজার, আনন্দ হাসি পাওয়াটাও এক ধরনের প্লেজার। অতএব এই প্লেজার বলতে শুধুমাত্র ওই আনন্দ পাওয়াটা মনে করো না, হ্যাঁ, ফিল করাটা, ঠিক আছে? তো অনুভব করার ব্যাপারটাকে বুঝতে হবে। অতএব ট্র্যাজিক প্লেজার বলে একটা কথা আছে যেটা আমরা ট্র্যাজেডিতে পড়েছি, তাই না? হ্যাঁ, তাই বলছে আই উড নট বি মিসআন্ডারস্টুড বাট হোয়েন এভার উই সিম্প্যাথাইজ উইথ পেইন ইট উইল বি ফাউন্ড দ্যাট দ্য সিম্প্যাথি ইজ প্রডিউসড অ্যান্ড ক্যারিড অন বাই সাটল কম্বিনেশন উইথ প্লেজার। এই যে দেখো, হ্যাঁ, কারোর প্রতি সিম্প্যাথি তৈরি হচ্ছে, আমাদের ওই যে ডক্টর ফস্টাসের প্রতি কি সিম্প্যাথি তৈরি হয়েছে, ঠিক আছে? তো ওই সিম্প্যাথিটা আমাদের মধ্যে গ্রো হয়েছে, প্রডিউস হয়েছে, ঠিক আছে? তো কারণ কি আমাদের ভিতরে ওই ফিলিংটা আসছে, যে ওই প্লেজারটা আসছে, প্লেজার মানে ওই ফিলিংটা, ওই টাচ বোধটা আসছে বলেই তার প্রতি আমাদের কিন্তু সিম্প্যাথিটা তৈরি হয়েছে। যদি আমরা ওই প্লেজারটা না পাইতাম বা ওই টাচটা যদি না পাইতাম তাহলে কি ওই ইডিপাস বলো বা ডক্টর ফস্টাস বলো, ওদের প্রতি কি সিম্প্যাথি আসতো বলো? দেখো তো, না স্যার। ম্যাকবেথের প্রতি কি আমাদের কোনো সিম্প্যাথি এসেছে ম্যাকবেথের প্রতি? না স্যার ম্যাকবেথের প্রতি ম্যাকবেথকে আমরা পড়েছিলাম, তো ও শেষ পর্যন্ত ইভিল নাকি? কোনোভাবে সে কিন্তু অনুশোচনা বোধ করেনি, করছে? করেনি। না না স্যার। স্যার। অতএব বলছে দেখো যে পয়েট কি মনে করে, দেখো হোয়াট দেন ডাজ দ্য পয়েট, হি কনসিডার ম্যান অ্যান্ড দ্য অবজেক্ট দ্যাট সারাউন্ড হিম অ্যাজ অ্যাক্টিং অ্যান্ড রিয়াক্টিং আপন ইচ আদার। অতএব তার আশেপাশের মানুষ বলো, নেচারাল অবজেক্ট বলো, সব কিছুকে কবি মনে করে যে এরা যেন একটার সাথে একটা রিয়াক্ট করছে, অ্যান্ড সো অ্যাজ টু প্রডিউস অ্যান ইনফাইনাইট কমপ্লেক্সিটি অফ পেইন অ্যান্ড প্লেজার, এবং এই রিয়াকশনের মাধ্যমে আমাদের ভিতরে পেইন এবং প্লেজার এইগুলোকে ক্রিয়েট করছে, ঠিক আছে? তো এই প্লেজার বলতে আনন্দ, আর এই পেইন মানে কষ্ট। তখন আবার এখানে ইউনিভার্সাল ইউজ করা হয় না, আদাত ক্ষেত্রে বেশ। তাই জন্য বললাম যে আমরা যখন পড়তেছি, ভলপনি পড়তেছি, বা আমরা যখন ডক্টর ফস্টাস পড়তেছি, বা যখন আমরা যেটা পড়তেছি, তখন সেই ফিলিংটা আমাদের ভিতরে আসছে, কারণ ওই ফিলিংগুলো অটোমেটিক নেচারের আশেপাশে বিভিন্ন অবজেক্টে দিয়েও কিন্তু আমাদের মধ্যে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা একটু এই পর্যন্ত পড়ে নিও, আজকেও শেষ করতে পারলাম না, কালকে হয়তো ক্লাস নিব না, পরের দিন আমরা শেষ করতে পারবো, ঠিক আছে? কারণ এই পুরো ব্যাপারটা খুবই সেন্সিটিভলি পড়তে হচ্ছে, তা না হলে বুঝতে অসুবিধা হবে। তাহলে তোমরা একটু যেগুলো পড়ানো হচ্ছে, যেগুলো আমি বাদ দিয়ে গেছি, তোমরা একটু বাসায় একটু পড়ে নিবা, মনে থাকবে? স্যার প্যারাফ্রেজ করলে কি হবে? সেটা তুমি পড়ে দেখতে পারো, প্যারাফ্রেজ পড়লে হবে না কেন? অবশ্যই হবে। কিন্তু টেক্সট ওইখানে পড়ার চেষ্টা একটু করো। অন্যভাবে মানে ইজি ভাবে লেখা আছে আর কি, বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, ওই তো বুঝতে সুবিধা তো প্যারাফ্রেজ ও সামারিতেও পাবা তুমি, ঠিক আছে না? পার্থক্যটা ওই জায়গায় তো, হ্যাঁ, যে এটাকে তুমি যখন সামারি থেকে পড়তেছো তখন কেমন উপকারটা পাবা আর এখন কেমনটা পাবা সেটা, হ্যাঁ। ওই জন্য তো গতদিন আমি বোঝালাম না তোমাদের যে ওই যে কী কী যেন বই পাওয়া যায় বাজারে টেক্সট ছাড়াই। হ্যাঁ হ্যাঁ, তা ওইগুলো নিয়েও তো পড়তে পারো, এত বইগুলো কেন পড়বা তোমরা? ওগুলো নিয়েও পড়তে পারো, হ্যাঁ, ঠিক আছে? তো সমস্যা নেই, যেখান থেকে খুশি পড়তে পারো, কিন্তু দয়া করে টেক্সটগুলো একটু আগে পড়বা। টেক্সট না পড়ে ওগুলো পড়লে পারে ও মানে কী বলবো, তোমার হয়তো রেজাল্ট হবে, তুমি হয়তো করতে পারবা, কিন্তু আলটিমেটলি তোমার ডেভেলপমেন্টটা হবে না, হ্যাঁ। আর এই ফাঁকিবাজিটা আমি অবশ্য করতে চাই না, বা আমি তোমাদের ফাঁকের ভিতরে ফেলতেও চাই না। এই জন্য যারা পরিশ্রম করতে চাও, পরিশ্রম করে রেজাল্ট করতে চাও, তারা এগুলো একটু পড়বা, তাতে দুই দিকে কাজ হবে আর কি, হ্যাঁ। আজকে রাখতে হচ্ছে, একটু ফার্স্ট ইয়ারে ক্লাস আছে, তো সবাই ভালো থাকো, পরের ক্লাসে কথা হবে। সো সবাইকে গুড নাইট, বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো স্লো কাজ হয়েছে সব কিছুতে।